আমাদের আজকের গল্প উত্তরাধিকারী, কলমে সুপর্ণা ঝা। মানুষ ভাবে এক আর হয় এক। সারা জীবন ধরে কিছু স্বপ্ন মনের মধ্যে সাজিয়ে চলে মানুষ, কিন্তু ওপরওয়ালার হাতেই থাকে সকল স্বপ্নের চাবিকাঠি। মানুষ সেখানে চাইলেও কিছু করতে পারে না। আমাদের গল্পের নায়ক ষাটোর্ধ্ব শোভন চক্রবর্তী সারাটি জীবন রেলে চাকরি করার সুবাদে সারা ভারতবর্ষ ভ্রমণ করে বেরিয়েছেন, সঙ্গে তার পত্নী সুলতা আর মেয়ে সৈনিকে নিয়ে। তিনি সারা জীবন স্বপ্ন দেখে গেছেন একটু থিতু হবার, কিন্তু সময় তো কারোর জন্য থেমে থাকে না। চাকরি জীবন শেষ হওয়ার আগেই তার পত্নী সুলতা হঠাৎই প্রথমবারের স্ট্রোকে বিনা নোটিশে চলে গেলেন। আর একমাত্র মেয়ে সোহিনী বিদেশে পিএইচডি করতে গিয়ে ওখানে এক প্রবাসী বাঙালিকে বিয়ে করে সেটেল হয়ে গেল। তাই অগত্যা শোভনবাবুকে একাই ফিরে আসতে হচ্ছে তার গ্রামে। চালতা গ্রাম পশ্চিম মেদিনীপুরের একটি অখ্যাত গ্রাম। গ্রামের নামটা যে চালতা হলো কেন তা শোভনবাবুরও অজানা। হয়তো কোনো এককালে এখানে চালতা গাছের আধিক্য ছিল, কিংবা অন্য কোনো কারণ হবে হয়তো। শোভনের ছোটবেলায়ও কোনোদিন চালতা বাগান দেখেনি অবশ্য, তবে শোভনদের নিজেদের বাগানে নানান রকম ফুল ফলের গাছের সাথে একটি চালতা গাছও ছিল। এখন আছে কিনা দাদাই ভাইয়ের কাছে খোঁজ নিয়ে জানতে হবে। দাদাভাই মানে সুবোধ দাদাভাই, শোভনের থেকে মাস 6 বড় ওর জ্যাঠতো দাদা, যিনি বর্তমানে শোভনের পৈতৃক ভিটে বাড়ি আর তার সংলগ্ন বাগানটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন। ছোটবেলা থেকে পিঠাপিঠি দুই ভাই একসঙ্গে বড় হয়েছে, অথচ কপাল দেখো দুজনে দুরকম। মাধ্যমিকের পর বাবার একমাত্র ছেলে শোভন সায়েন্স নিয়ে পড়তে কলকাতায় চলে এলো, আর সুবোধ পড়াশোনা ছেড়ে গরিব বাবাকে সাহায্য করতে উপার্জনের রাস্তায় নামল। তারপর শোভনকে আর পিছু ফিরে গ্রামের দিকে তাকাতেই হয়নি। পড়া শেষ করতে না করতেই রেলের এই চাকরি, তারপর ধীরে ধীরে উঁচু পদে প্রমোশন। অপরদিকে সুবোধকে জীবন যুদ্ধ করে যেতে হয়েছে। 3 দিদিকে বিয়ে দিতেই বাবা ফতুর হয়ে গেছেন, আর তার আজ পড়েছে সুবোধের জীবনেও। এমনকি এখনও জীবন যুদ্ধ করেই চলেছে সে। তাড়াতাড়ি বিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সে যেন বয়সের আগেই বুড়িয়ে গেছে। শোভন অবশ্য এখন মনে করে ওই বেশ ভালো আছে, অন্তত নিজের গ্রামের মাটিতে তো আছে। যাক, আগামীকালই উনিও নিজের গ্রামের মাটিতে বরাবরের জন্য ফিরে যাচ্ছেন। প্রতিবার বদলির পর শেষের দিকে ঘরের আসবাবপত্র কমিয়ে ফেলেছিলেন শোভনবাবু। পুরনো আসবাবগুলো হয় সস্তা দরে, নয়তো কাউকে দান করে দিয়ে খুব সামান্য শুধুমাত্র প্রয়োজনীয় কটা আসবাব রেখেছিলেন নিজের জন্য। তাও গ্রামে ফিরবার আগে সুলতার ভাই মানে শোভনের একমাত্র শালাবাবুকে সব কিছু দিয়ে দেন তিনি। গ্রামের বাড়িতে আগেকার তৈরি সাবেকি সমস্ত আসবাবপত্রই রয়েছে, শুধু ফ্রিজটা ছিল না, তাই ওটা কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হয়েছে আগেই। দুটো এটাচিতে নিজের জামা কাপড় আর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে ট্রেনে করে আসছেন নিজেই একা। আজ কত কথাই মনে পড়ছে শোভনের। সেই নদীর পাড়, বুড়ো বটতলা, পুরনো শিব মন্দির, গ্রামের সেই বাঁশঝাড়, পাড়েদের আমবাগান, তাদের বিদ্যালয়, এরকমই টুকরো টুকরো কত ছবি আজ চোখের সামনে ভিড় করে এসে দাঁড়িয়েছে যেন। কথায় বলে শেষ বয়সে অতীত বড় বেশি করে সামনে এসে হাজির হয়। শোভনেরও তাই হচ্ছে। জীবনের অনেকটা সময় হারিয়ে অবশেষে তিনি ফিরছেন নিজের গ্রামে, কিছু উত্তেজনা, কিছু আনন্দ, আবার কিছুটা মন খারাপ নিয়ে। যদিও ওনার মানসপটে যে গ্রামের ছবি আঁকা আছে, যে গ্রামটিকে ছেড়ে চলে গিয়েছিলেন বহু বছর আগে, সেই গ্রাম তিনি কখনোই ফিরে পাবেন না। মা বাবা স্ত্রী সন্তান ছাড়া অত বড় শূন্য বাড়িটাতে কি করে থাকবেন তিনি? তবু তার গ্রামটিকে তিনি যে কথা দিয়েছিলেন একদিন তিনি ফিরে আসবেন, আর আজ সুস্থ তোর শরীরেই তিনি ফিরছেন। সেই বা কম কি? তিনি নিজেই তার মনকে বোঝান। অনেক বন্ধু আত্মীয় স্বজন ছেড়ে চলে গেছে এই এতগুলো বছরে, আবার অনেক নতুন মানুষের জন্ম হয়েছে অথবা বিয়ে হয়ে এসেছে ওখানে। তাই মানিয়ে নিতে হয়তো একটু কষ্ট হবে, তবু মনে একটাই সান্ত্বনা যে তার ছোটবেলার বন্ধুর মতো সুবোধ দাদাভাই এখনো সুস্থ আছে। বৌদি আর তাদের ছেলে মেয়েতে ভরা সংসার আছে,
যাদের ভরসায় তিনি ফিরে আসার সিদ্ধান্ত নিতে পেরেছেন। নয়তো মেয়ে বারবার বারণ করেছে ওই পচা গ্রামে শূন্য বাড়িতে না যেতে। নিজের কাছে ডাকছিল সে, কিন্তু শোভনবাবু নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন। রাঁচি থেকে ইন্টারসিটি ধরেছেন তিনি। মাত্র 6-7 ঘন্টার রাস্তা যেন ফুরতেই চাইছে না। উত্তেজিত শোভনবাবু আবার অতীতে ফিরে যান। ট্রেনটা প্রায় আধ ঘন্টা লেট। স্টেশনে আগে থেকেই গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল সুবোধ দাদাভাইয়ের একমাত্র পুত্র নন্দন ওরফে নন্দু, নন্দন চক্রবর্তী। চক্রবর্তী বংশের একমাত্র বংশধর, অর্থাৎ বাড়ির একমাত্র ছেলে। সুবোধের 3 কন্যা, শোভনের একটিমাত্র মেয়ে, তাদের একমাত্র ভাই নন্দু। কাকাবাবুকে প্রণাম করে তার লাগেজ দুটি নিয়ে গাড়ির দিকে চলল। তাদের গ্রামে পৌঁছতে আরও ঘন্টাখানেক লাগবে। বাড়িতে পৌঁছতে পৌঁছতে সন্ধে পড়ে যাবে। এদিকে সুবোধের অর্ধাঙ্গিনী কল্যাণী পড়েছেন অন্য চিন্তায়। ভোলা ভালা মানুষ সুবোধ, একটু কম সংসারী। সংসারের অত মারপ্যাচ তার মাথায় ঢোকে না, তাই বাধ্য হয়ে কল্যাণীকে নামতে হয়েছে আসরে। 4 ছেলে মেয়ে নিয়ে অভাবের সংসার তাদের। নিজেদের একমাত্র সম্বল বাগানটা বিক্রি করে বড় মেয়ের বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এমন কপাল, বিয়ের 6-7 বছর পর 2টি সন্তান নিয়ে ফিরে এসেছে বাপের বাড়িতে। আসলে জামাইয়ের ছিল হাঁপানির ব্যামো, লুকিয়ে বিয়ে দিয়েছিল ওর দজ্জাল মা। অনেক চিকিৎসা করিও সারল না। বর মারা যাওয়ার পর শাশুড়ি আর দেওর মিলে অপয়া নাম দিয়ে তার বড় মেয়েকে অসহায় অবস্থায় 2টি ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। অগত্যা গরিব বাবার কাছেই আশ্রয় নিতে হয়েছে তাকে। পড়াশোনাও বেশি দূর করেনি, তাই নিজের পায়ে দাঁড়ানোর কথা ভাবতেও পারে না। মায়ের চক্ষুশূল হয়ে হেসেলের দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নিয়েছে চুপচাপ। মেজমেও বেশ কালো আর রোগা। কোনো রকমে মাধ্যমিক পাশ করে পাড়ার কয়েকটি ছোট ছোট ছেলে মেয়ে টিউশনি পড়ায়। তার পিঠে নন্দন, পড়াশোনায় একদম মাথা নেই। কয়েক বছর ধরে মাধ্যমিক দিয়েই চলেছে। ভগবান জানেন কবে পাশ করবে। আর ছোট কন্যাটিও পড়াশোনায় লবডঙ্কা। প্রত্যেক ক্লাসে 2বার করে থাকতে থাকতে এখন 8-এ উঠেছে। আসলে দাদা আর বোন দুজনেই কি একই ক্লাসেই পড়বে? কেমন দেখায় ব্যাপারটা। তাই থেমে থেমে ক্লাসের সিঁড়ির ধাপ উঠেছে যেন। আসলে দাদার বাধ্য বোন তো, তাই দাদার পিছু পিছু চলছে আমাদের চাপাড়ানি। সুবোধ ইয়ার্কি করে মেয়েকে মাঝে মাঝে এই কথা বলে। তবে পড়াশোনায় কমতি হলে কি হবে? সাজগোজ আর ছটকের কমতি নেই তার। পাড়ারই একটা ফালতু ছেলের সঙ্গে প্রেম করে বলে মায়ের সঙ্গে নিত্য দিনের অশান্তি। বড় মেয়ের একটি 7 বছরের ছেলে আর একটি 4 বছরের মেয়ে আছে। নিজেরা দুজন, এতগুলো পেট, অথচ ইনকাম খুবই সামান্য। সুবোধ অনেক রকমের কাজ ধরে ছেড়ে কোনো কিছুতেই সুবিধা করতে পারেনি কোনোদিন। বর্তমানে গ্রামেরই একটা ছোট্ট শিব মন্দিরে সেবায়েতে। খুবই সামান্য ইনকাম। কারোর বাড়ি গিয়ে পুজো বা শ্রাদ্ধ করার নিয়ম নেই তাদের চক্রবর্তী বংশে, তাই আর নতুন করে সুবোধও সে নিয়ম লঙ্ঘন করেনি। বয়স যথেষ্ট হয়েছে, কিন্তু বাপকে সাহায্য করার কোনো ইচ্ছাই নেই নন্দুর। তবু মায়ের আদরের ছেলে মাঝে মাঝে মায়ের কথা শুনে এই যা রক্ষে। শোভন ঠাকুরপো আসছে শুনে সুবোধ যতটাই উতলা আর খুশি, কল্যাণী মনে মনে ততখানি মনমরা। তবে তার ভালো মানুষ স্বামীকে বুঝতে দেয়নি কখনো। শোভনদের বাড়ি সংলগ্ন বিশাল বাগান থেকে ফল মূল কাঠপাতা সবকিছু সংগ্রহ করে বুদ্ধি করে সংসার চালায় সে। যেমন এই বছর প্রচুর তেঁতুল হয়েছিল গাছে, তারই আচার বানিয়ে দোকানে পাঠিয়ে বেশ কিছু পয়সা পেল। নারকেল গাছের পাতা থেকে খিল ছাড়িয়ে ঝাঁটা বানিয়ে দোকানে সাপ্লাই দেয়। শুকনো কাঠ পাতা জ্বালানি হিসাবে ব্যবহার করে। ঠাকুরপড়ি দালানের একপাশে অনেকটা জায়গাতে সবজি চাষ করেছে মা আর ছেলে মিলে, সেগুলোও খাওয়া হয়। আর ফল ফলাদি তো আছেই। আসলে শোভনদের বিশাল বাগানটা বেশ উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। ফলে গ্রামের লোক আর পশুদের হাত থেকে রক্ষা করে সব ফল ফলাদি নিজেরাই ভোগ করে এসেছে এতদিন। তবে ওরা এতটাও স্বার্থপর নয় যে সব একাই খাবে। এই তো গত বছর আমের সময় 2টো গাছ ভরে আম হয়েছিল। নন্দুর হাতে পেটি ভরে আম সাজিয়ে শোভন ঠাকুরপোর বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এখন তো আর সেই স্বাধীনভাবে বাগানটাকে ব্যবহার করতে পারবে না। আবার ঠাকুরপোর নিচতলার 2টো ঘরও ওরাই ব্যবহার করত। ভাগ্নেকে নিয়ে নন্দু ওখানেই ঘুমায়, আর পাশের ঘরটিতে জিনিসপত্র রাখার কাজ ব্যবহার হয়।
নিজেদের মোটে দুটো ঘরের একটিতে 3 মেয়ে আর নাতনি, আর অন্যটিতে সুবোধ আর কল্যাণী ঘুমতো। এখন তো আর এইসব সুবিধাগুলো পাবে না, তাই কল্যাণীর মন খারাপ হওয়াটা স্বাভাবিকই। সকালবেলায় মেজো মেয়েকে নিয়ে শোভন ঠাকুরপোর ওপরের ঘরগুলো সাফসুতরো করে এসেছে। সন্ধে হতে চলল, আর একটু পরেই নন্দু ও শোভন কাকাকে নিয়ে ঢুকবে। কল্যাণী একটি সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে ঠাকুরপোর দালানের দিকে এগিয়ে যায়, দিদিমার সঙ্গ ধরে তার 4 বছরের নাতনি চরকি। বাড়ি পৌঁছতে পৌঁছতে বেশ অন্ধকার হয়ে গেল শোভন বাবুদের। গ্রামের রাস্তায় কোনো ইলেকট্রিক লাইটের ব্যবস্থা থাকে না, আবার চারপাশে ঝড় জঙ্গল গাছপালা থাকায় সন্ধে নামতে না নামতেই বড্ড বেশি অন্ধকার হয়ে যায়। যদিও অনেক দিন আগেই গ্রামে বিদ্যুৎ চলে এসেছে, কিন্তু সন্ধেবেলা ভোল্টেজ কম। গাড়িতে আস্তে আস্তে নন্দুই এগুলো গল্প করছিল। আবার একটু ঝড়ঝাপটা হলে তো 3 দিনের জন্য কারেন্টের পাত্তাই পাওয়া যায় না। সন্ধ্যের অন্ধকারটা এখন একদম ভালো লাগে না। দিন আর রাত্রির মেলবন্ধন হলো সন্ধ্যাকাল। সুলতা চলে যাবার পর সারাদিনটা ব্যস্ততায় কেটে গেলেও সন্ধেবেলায় বাড়ি ফিরে সেই নিঃসঙ্গতা, সেই একাকিত্ব। তাই এখন সন্ধেটা আর ভালো লাগে না শোভন বাবুর। বাড়ির কাছাকাছি আসতেই নির্জন বাড়িটার দিকে তাকিয়ে নিজের মনেই ভাবল, কাজটা কি ঠিক হলো? এই নির্জন পুরীতে ফিরে এসে তিনি কোনো ভুল করলেন না তো? গাড়ি থামতেই হই হই করে ছুটে এলো সুবোধ দাদাভাই আর তার নাতি নাতনি, পেছনে 3 মেয়ে আর বৌদি। এক লহমায় মনের সকল দ্বন্দ্ব কাটিয়ে দাদাভাইয়ের গলা জড়িয়ে ধরল। সুবোধের ছেলেমেয়েরা ভীষণ আন্তরিকতার সঙ্গে সবাই পায়ে হাত দিয়ে প্রণাম করল। কোনো বারণই শুনল না। হঠাৎ করেই নিজের গ্রামের মাটিটা বড্ড ভালো লাগলো তার। শোভনদের বাড়ির আগেই সুবোধদের বাড়ি পড়ে। হঠাৎ করে দেখলে মনে হয় শোভনদের বাড়ির শুরুটা যেন এখান থেকেই। অনেকটা কেয়ারটেকারের ঘর যেমন মালিকের বাড়ির দোরগোড়ায় থাকে, ঠিক সেরকম। নন্দু লাগেজগুলো নিয়ে নিজেদের উঠোনেই ঢুকলো। পেছন পেছন সকলে ঢুকলো। প্রায় 2 বছর পরে সুবোধের সঙ্গে শোভনের দেখা। বছর 2 আগে ব্যাংকের কি একটা কাজে কিছুক্ষণের জন্য গ্রামে এসেছিল, তখনই দেখা হয়েছিল। আর শোভনের গ্রামে রাত থাকা সে প্রায় 5 বছর আগে মা যখন মারা গেছিলেন, তখনই সুলতা আর মেয়েকে নিয়ে কটা দিন থাকতে হয়েছিল। হাত মুখ ধোবার জল এনে দিল সুবোধের বড় মেয়ে। শোভন ওর ব্যাপারে সব শুনেছিল, কিন্তু চাক্ষুষ দেখা শোনার মধ্যে অনেক ফারাক। বড্ড মায়া হলো মেয়েটাকে দেখে। ছোটবেলায় কত কোলে নিয়েছে, আর এইটুকু বয়সেই যেন সংসারের কঠোর দাঁত বার করা নিয়মেই অকালেই বুড়িয়ে গেছে বাচ্চা মেয়েটা। তোর ছেলেমেয়েরা কইরে জলে? শোভন পরিস্থিতিটা হালকা করার জন্য জিজ্ঞেস করল। এই তো কাকা, ওরা তোমার পেছনেই বসে আছে, জলই উত্তর দেয়। একে অন্য পরিবেশ, তাই বাল্বের কম আলোয় সত্যি খেয়াল করেনি এতক্ষণ যে বাচ্চা দুটি কখন তার পেছনেই চৌকিতে বসেই তাকে নিরীক্ষণ করে চলেছে, আর 2 ভাই বোনে নিজেদের মধ্যে কি ফিসফিস করে বলছে। সুবোধ ওদেরকে বলল, এটা ভালো দাদু, প্রণাম করেছ? বাচ্চা দুটি জানালো যে ওরা আগেই প্রণাম করেছে, যদিও তালে গলিয়ে কেউ খেয়াল করেনি। ওদের সঙ্গে কিছুক্ষণের আলাপের পর মনে পড়ল, বাচ্চাগুলোর জন্য তো কিছু আনা হলো না। তারপর রাঁচি থেকে আনা শুকনো মিষ্টির প্যাকেটটা ওদের হাতে দিয়ে বলল, দিদাকে দিয়ে এসো। চা পর্ব মিটলে শোভন ওই বাড়ি যেতে চাইল। মা মারা যাবার পর থেকেই ওই বাড়ির ইলেকট্রিক লাইনটা কাটা ছিল। ইলেকট্রিক অফিসে দরখাস্ত করা হয়েছে, কবে আসবে কে জানে। তাই আপাতত সুবোধদের মিটার থেকেই তার টেনে ওপরের একটা ঘরে লাইট ফ্যানে 2টো পয়েন্ট করা হয়েছে। আর নিচে নন্দু যে ঘরটাতে ঘুমতো, সেই ঘরে আগে থেকেই আলো পাখার ব্যবস্থা ছিল, যদিও শোভন সেটা জানতো না। সুবোধ ওকে ওপরের ঘরে দিয়ে এলো আর বলল, রাতে মেয়েরা এই ঘরেই ভাত দিয়ে যাবে, ও যেন কষ্ট করে আর অন্ধকারে না নামে। শোভন জানালো যে ও রাতে ভাত খায় না, তবে আজ সারাদিন ভাত খাওয়া হয়নি, তাই খেয়ে নেবে আজকে। কাল থেকে এই বাড়িতে একটা ব্যবস্থা করে নেবে। এই কথা শুনে সুবোধ ভীষণ রেগে গেল। ব্যবস্থা করে নিবি মানে? তা কি শুনি? আমরা এতগুলো লোক থাকতে তুই হাত পুড়িয়ে রান্না করবি নাকি এই বয়সে? শোভন বলে, সুলতা চলে যাবার পর সব অভ্যাস হয়ে গেছে রে, এখন সব পারি। তাছাড়া আমি খুব স্বল্পাহারী, এই বয়সে অত খাওয়ার কি আছে? যত কম খাওয়া যায় ততই ভালো, শরীর ফিট থাকবে। সুবোধ বলে, হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি,
এখনো এত হ্যান্ডসাম আমার ভাই যে, এখনো বিয়ে দিলে বিয়ে হয়ে যাবে। দুজনেই একসঙ্গে হেসে উঠল। সত্যি তাই, শোভন যে 60 বছরে রিটায়ার করলো দেখে কেউ বলবে না। দেখে মনে হয় খুব জোর বছর 50 বয়স হবে। শোভন বলে, ঠিক আছে, অত রাগ করতে হবে না, কালকেও বৌদির হাতে রান্নাই খাবো, কিন্তু তুই একটা কাজ করে দে। সুবোধ বলে, বলেন হুজুর, কি কাজ? শোভন বলল, শহরে থাকতে প্যাকেটের দুধ খেয়ে খেয়ে পেটে রাসায়নিকের ভান্ডার হয়ে গেছে। অনেক দিনের স্বাদ একটু খাঁটি গরুর দুধ খাবার। তুই বরঞ্চ আজকের করে ভালো দুধের ব্যবস্থা করে দে। সুবোধ বলে, অবশ্যই। তারপর মন খারাপ করে বলে, আমার নিজেরই দেশি গরু ছিল রে, গত বছর বড় মেয়ে যখন অসুস্থ হয়ে শ্বশুরবাড়ি থেকে ফিরল, ওর চিকিৎসার জন্য বিক্রি করে দিলাম। গরুটা খুব লক্ষ্মী ছিল রে। গরু পুষতে অনেক খরচ, আজ সে গরুটা থাকলে বাড়ির দুধই খেতে পেতিস। গল্পে গল্পে রাত হয়ে যায়। সুবোধের ছোট মেয়ে মিলি ওরফে চাপা রানীর বঞ্জি চরকির হাত ধরে খাবার জন্য ডাকতে আসলো ওদেরকে। গ্রামের লোকেরা তাড়াতাড়ি খায় শোভন জানত, তাই বলে এত তাড়াতাড়ি? সুবোধ বলে, এখানে নিয়ে চলে এলি না কেন? কাকাবাবু খুব ক্লান্ত আছে, আর যেতে পারবে না। মিলি বলল, খুব গরম যে, আনতে গিয়ে ছ্যাঁকা খাবো না। শোভন সুবোধকে বলে, ঠিক আছে ঠিক আছে, চল দাদা ভাই, আজ তোর সঙ্গে বসেই ভাত খাবো, অনেক দিন একসঙ্গে খাওয়া হয় না। সবাই মিলে সুবোধের বাড়িতে এলো। রাতে ভালোই ব্যবস্থা ছিল, ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাছের কালিয়া, ডাঁটা চচ্চড়ি, চাটনি। যদিও শোভন কিছুই খেতে চাইছিল না, শুধু 1 পিস মাছ দিয়ে 1/2 কাপ ভাত দিতে বলল, কিন্তু ওরা কিছুতেই ছাড়বে না। কল্যাণী বলল, একটু ডাঁটা চচ্চড়িটা খেয়ে দেখুন ঠাকুরপো, ওটা আপনার বাগানেরই ডাঁটা। বাধ্য হয়ে একটু ডাঁটার সবজি পাতে নিল শোভন। বেশ ভালোই রান্না। সেই কথা বলাতেই সুবোধ বলল, সবই আমাদের চলি মাই রান্না করেছে। খাওয়া দাওয়া পর্ব মিটলে নন্দু ওর ঘুমন্ত ভাগ্নেকে কোলে নিয়ে কাকাকে সাথে করে ঘুমোতে চলে গেল। শোভন মনে মনে ভাবল, যাক, অত বড় বাড়িতে আর একা ঘুমোতে হবে না। রাতে ভাত খাওয়ার অভ্যেস না থাকায় বেশ হাঁসফাঁস দশা লাগছে তার। একটু ছাদে পায়চারি করলে বেশ হতো, তাছাড়া অত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যেসও নেই। কিন্তু ছাদের গেটে তো তালা। বাধ্য হয়েই নন্দুকে ডাকলো। নন্দুও ছুট্টে ওপরে চলে আসলো। নন্দুর মা নন্দুকে বারবার করে বলে দিয়েছে, সব সময় কাকাবাবুর আশেপাশেই থাকবি, উনি যা বলবেন তাই শুনবি, কাকাবাবুকে সব সময় খুশি করে রাখবি, ওনার সামনে ভদ্র হয়ে থাকিস বাবা। তোর বাপের তো আর কানা করিও মুরদ নেই, দেখ কাকার দয়ায় যদি কিছু উন্নতি করতে পারিস। নন্দুর কাছে ছাদে যাবার ইচ্ছা প্রকাশ করলে নন্দু বলে, ছাদের চাবি কোথায় সে তো জানে না, তবে এখনই বাড়ি থেকে এনে দিতে পারে। শোভন বলে, না থাক, ওরা মনে হয় ঘুমিয়ে পড়েছে, ওদিকটা অন্ধকার দেখছি, আমি বরং এই বারান্দাটাতেই একটু পায়চারি করে নিই। অনেক ভোরে ঘুম ভেঙে গেল শোভনের। অবশ্য মর্নিং ওয়াকের অভ্যাসও আছে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ল। একসঙ্গে গ্রাম দেখাও হবে আর সঙ্গে হাঁটাও, ওই রথ দেখা কলা বেচার মতো। ভোরের গ্রামটাকে বেশ ভালোই লাগছে। প্রথমেই সে চলে গেল নদীর ধারে। নদী বলতে ছোট্ট একটা সাংঘা নদী। এখন বসন্তকালে জল প্রায় নেই বললেই চলে, তবে বর্ষাকালে এই নদীরই অন্য রূপ। নদীর ধারে দাঁড়িয়ে আজ কত কথাই মনে পড়েছে শোভনের। গরমকালে ঘন্টার পর ঘন্টা নদীতে সাঁতার কেটেছে, কত রকমের সাঁতার, ডুব সাঁতার, চিত সাঁতার, সঙ্গে দাদাভাই ছাড়াও আরও অনেক সমবয়সী বন্ধুরা ছিল। আবার বাড়ি ফিরে কত বকা খেয়েছে মায়ের কাছে। কতদিন নদীতে স্নান করা হয় না বলে একটা দীর্ঘশ্বাস ফেলে। মনে মনে ভাবে, এখন কি আর সাঁতার কাটতে পারবো? কি জানি, সবাই তো বলে একবার সাঁতার শিখলে নাকি কেউ ভোলে না। পেছনে হঠাৎ চেনা গলাতে চিন্তার ছন্দপতন ঘটল। কখন পেছনে সুবোধ এসে দাঁড়িয়েছে। দাদা ভাই, তুইও মর্নিং ওয়াক করিস নাকি? শোভন তাকে জিজ্ঞেস করল। না রে, ওসব কিছু নয়, তবে ভোরে ঘুম ভেঙে যায়, একটু ঘোরাঘুরি করি আর কি, তাছাড়া আমাকে তো মন্দিরেও যেতে হবে। ও হ্যাঁ হ্যাঁ, চল তোর মন্দিরটা দেখে আসি, চল। শোভন বলল, আমার মন্দির কী রে, মন্দির তো সবার, তবে এখন নয়, এখন তোকে গ্রামটা দেখিয়ে দিই, চল। গ্রামের রাস্তা দিয়ে যাই, চল, তাহলেই সব দেখা হয়ে যাবে। তারপর বাড়ি ফিরে চা খেয়ে চান করে মন্দিরে যাব।
এই বলে সুবোধ শোভনকে নিয়ে গ্রামের রাস্তাটা ধরল। চেনা রাস্তা তবু অনেকটাই অচেনা লাগলো। কাঁচা বাড়িগুলো বদলে অনেক পাকা বাড়ি হয়ে গেছে। সুবোধ চেনাতে চেনাতে আসলো, এটা অমুকদের বাড়ি, ওটা তমুকদের। কে বাড়ি বিক্রি করে শহরে চলে গেছে, আবার কোন বাড়ির বয়স্ক মানুষটা আজও বেঁচে আছে, এসব গল্প করতে করতেই গ্রামটা প্রায় পেরিয়ে চলে আসলো ওরা। দু একজন অতি উৎসাহী লোক সুবোধকে শুধালো পাশের লোকটা কে। আসলে ট্র্যাকস্যুট পরে গ্রামের পথে হাঁটতে দেখে ওরা অবাক হয়েছে। গ্রামের অনেক উন্নতি হয়েছে, কিন্তু শোভনের মানসপটে যে গ্রামের চিত্র সাজানো ছিল সেটাকে আর কিছুতেই খুঁজে পেল না। সুবোধ চা খেতে ডাকলে শোভন কিছুতেই গেল না। গতকাল সন্ধ্যাবেলা দাদাভাইয়ের বাড়ির চায়ের নমুনা দেখেছে শোভন। বেশি করে চিনি দুধ দিয়ে বাজে চা পাতা ফুটিয়ে ঘন চা, সেটাই বুঝি স্পেশাল চা, যেটা খাওয়া মাত্রই গতকাল শোভনের গাটা গুলিয়ে উঠেছিল। তাই তাড়াতাড়ি বলল, না রে, চা জলখাবারে চিন্তা করিস না দাদাভাই, আমি ওসব সরঞ্জাম নিয়েই এসেছি। আজ দুপুরে ওখানেই ভাত খাবো, আর রাতের চিন্তাও করতে বারণ করবি বৌদিকে। শহর থেকে দামি চা পাতা, ক্রিম, ক্র্যাকার, বিস্কুট, জলখাবারের জন্য ওটস এসবও সাথে করে নিয়ে এসেছে। এখানে তো গ্যাস আছেই। সুবোধ অবাক হয়ে বলে, কল্যাণীকে লুচি আলুর দম করতে বললাম যে জলখাবারে, কতদিন খাই না। শোভন বলে, তোরা খা না দাদা ভাই, বাচ্চাগুলোও তো খাবে। তাছাড়া দুপুরের জন্য নন্দুকে খাসির মাংস আনতে দিয়েছি, সবাই মিলে বেশ জমিয়ে খাওয়া যাবে। তাই এখন পেটটাকে একটু হালকা রাখতে হবে বলে শোভন হাসল। গতকাল খেতে বসে সুবোধ দুঃখ করছিল মাংসের যা দাম, নয়তো তোকে আজ মাংসই খাওয়াতাম। আর চক্রবর্তী বাড়িতে তো মুরগির মাংস রান্না হয় না, বাড়িতে প্রতিষ্ঠিত কুলদেবতা আছে যে। যদিও শোভনরা বাইরে চিকেনই খেয়ে এসেছে, কিন্তু সে কথা আর বলেনি শোভন। নন্দুকে মাংস আনতে টাকা দিয়েছে শুনে সুবোধ একটু কপট রাগ দেখায়, কিন্তু অভাবের সংসারে অভিমান খাটে না। শোভন সব কিছু সহজ করার জন্য বলল, আমি তাহলে 1 ঘন্টার মধ্যেই স্নান সেরে চলে আসছি দাদা ভাই, মন্দিরে যাব। এই বলে সে নিজের বাড়ির দিকে পা বাড়ালো। নিজের হাতে মনের মতো করে চা বানিয়ে খেয়ে স্নান সেরে তৈরি হয়ে দাদা ভাইয়ের সঙ্গে মন্দিরে গেল শোভন। গ্রামের শেষ সীমায় বটতলাতে কত খেলা করেছে এক সময়। মায়ের সঙ্গে নীল ষষ্ঠী, অরণ্য ষষ্ঠীর সময় ডালা ধরে এখানে এসেছে কতবার। তখন এখানে কোনো মন্দির ছিল না, একটা বাঁধানো থান মতো ছিল। তখন কিন্তু আলাদাই একটা মাহাত্ম্য ছিল এই জায়গাটার, সব কিছুই বড় প্রাকৃতিক ছিল। এখন বট গাছে সেই প্রাকৃতিক সৌন্দর্যটা ঢাকা পড়ে গিয়েছে কংক্রিটের দেওয়ালে। সব জায়গার পরিবর্তন হয়েছে, তাই এখানেও তার ছোঁয়া লেগেছে। যাক, গ্রামের মানুষগুলো তো খুশি, কিন্তু শোভনের স্মৃতিপটে সেই বটতলা স্মৃতি চলচল করছে। সেই হারিয়ে যাওয়া বটতলাকে মনে করে মনটা খারাপ হয়ে যায়। হঠাৎ করে তার মায়ের জন্য মনটা খারাপ করে। ঠাকুরকে সকালের জাগরণ দিয়ে মন্দির থেকে বেরিয়ে এলো সুবোধ দাদা ভাই। গর্ব করে শোভনকে বলল, দেখলি কত সুন্দর মন্দির হয়েছে। তবে এমনিতে লোকজন সেরকম আসে না বুঝলি, পূজা পালিয়ে যা একটু ভিড় হয় বলে দুঃখ করে। শোভন কোনো কথা না বলে শুধু হুম বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। গ্রামে আসা প্রায় 1 সপ্তাহ হতে চলল। ভালোই কাটছে দিনগুলি। সুবোধ দাদাভাই কিছুতেই দুপুরে ভাত রান্না করতে দিচ্ছে না শোভনকে। অগত্যা তাই দুপুরে ওখানেই খেতে হচ্ছে। তবে বাকি খাবারগুলো নিজেই সে ব্যবস্থা করে নিয়েছে। মাঝে মাঝে জলি 2টো রুটি তৈরি করে এনে দিচ্ছে, রাতে দুধ দিয়ে খেয়ে নেয়। আজ দুপুরে খেতে বসে বাধ্য হয়ে কথাটা পারল শোভন। সুবোধকে একটা রান্নার মেয়ে আর একজন কাজের মেয়ে দেখে দিতে বলল। বৌদি এই বয়সে অতগুলো ঘর পরিষ্কার করে দিয়ে আসে, আমার ভালো লাগে না রে দাদা ভাই। তাছাড়া আমি তো আর কয়েকদিনের জন্য আসিনি, এখানেই যখন থাকবো ভেবেছি, তাহলে ব্যবস্থাটাও পাকা করা দরকার, তাই না দাদা ভাই? শোভন সুবোধের উদ্দেশ্যে কথাগুলি বলে। কল্যাণী বলে, কিন্তু এখানে তো আপনাদের শহরের মতো কাজের লোক পাওয়া যায় না ঠাকুরপো। তাছাড়া ওটা কি আমাদেরও বাড়ি হলো না বলুন? নিজের ঘরের কাজ করতে আবার খারাপ লাগার কি আছে বলেন ঠাকুরপো? শোভন বলে, না বৌদি, তা হয় না। তাছাড়া তোমারও তো বয়স হয়েছে। রাত্রে রুটি দিতে গিয়ে জলি শোভনকে বলে, কাকাবাবু একটা কথা বলবো, মনে কিছু করবেন না তো? শোভন, হ্যাঁ রে মা, বল না, কি বলবি? ছোটবেলা থেকে জলিকে মানুষ হতে দেখেছে, তাই জলির ওপর শোভনের আলাদা টান আছে।
তাছাড়া বড় অভাগী মেয়েটা। জলি বলে, কাকাবাবু দেখছেন তো আমার পোড়া কপালটা, বাধ্য হয়ে সবার গলগ্র হয়ে বাপের বাড়িতে পড়ে আছি। আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই, আর বাইরে কাজ করতে গেলে এই বাড়ির সম্মান নষ্ট হবে। তাই আমাকে আপনার সব কাজ করতে দিন না কাকাবাবু। বিস্ময় মাখা কণ্ঠে শোভন বলে, তুই কাজ করবি? হ্যাঁ কাকাবাবু, দোষ কি? আপনি তো কাজের লোক খুঁজছেনই। আমি আপনার দুবেলার রান্না ঘোরধোর সাফসুত্র কাছাকাছি সবই করে দেব। এতে আপনারও সেবা করা হবে, আর আমারও সম্মানহানি হবে না। জলি এক নিঃশ্বাসে কথাগুলো শোভনকে বলল, বেশ তাই কর, কিন্তু এতগুলো কাজ একা হাতে সামলাতে পারবি রে মা? তাছাড়া ও বাড়িতে তো তোকেই রান্না করতে হয়। চিন্তিত হয়ে শোভন বলল। জলি বলে, খুব পারবো কাকাবাবু, আপনি আর না করবেন না। শোভন এসে বলে, বেশ বেশ, তাহলে তোকে কত দিতে হবে বল? আমাকে কিচ্ছু দিতে হবে না কাকাবাবু, শুধু আমার ছেলেমেয়ের দুটির পড়াশোনার দায়িত্বটা নেবেন। ও বাড়িতে থাকলে আমার ছেলেমেয়েরা মানুষ হবে না, নির্লিপ্তভাবে জলি বলে। শোভন অবাক হয়ে যায়। একজন আদর্শ মা বুঝি একেই বলে। নিজের জীবন উৎসর্গ করে সন্তানের ভবিষ্যতের লক্ষ্যে লোকের বাড়ি কাজ করতেও কোনো দ্বিধাবোধ নেই। তিনি বলেন, বেশ, কিভাবে সাহায্য করতে পারি বল? কেন কাকাবাবু, আপনার হাতে তো অনেক সময় আছে, ওদেরকে দুবেলা একটু নিয়ে বসবেন। যেভাবে বোন এত সুন্দরভাবে মানুষ হয়েছে আপনাদের ছায়া থেকে, সেরকম আমার বাচ্চারাও মানুষ হবে। জলি উৎসাহ ভরা চোখে শোভনকে বলে। জলি চলে গেলে শোভন ভাবতে বসে, মানুষ কত আশা কত স্বপ্ন নিয়ে তার সন্তানকে মানুষ করে, আর সন্তান বড় হয়ে গেলে এক মুহূর্তেই সব ভুলে যায়। প্রায় বছরখানেক হতে চলল নিজের আদরের মেয়ের সঙ্গে দেখা হওয়া, অথচ মেয়ের কোনো বিকার নেই, নিজের কাছে ডেকেই নিশ্চিন্ত। তাই অসহায় বাপটা কিভাবে ভালো থাকবে তার খোঁজ রাখার প্রয়োজন বোধ করে না একবারও। সব সময় ব্যস্ততার দোহাই দিয়ে অবহেলা করা। হঠাৎ করে সুলতার কথা মনে পড়ে, ভীষণ অভিমান হয় তার ওপর। কেন এভাবে তাকে একা ফেলে চলে গেল? আর কিছুদিন তো সাথে থাকতে পারত। এখন শুধু পরের ভরসায় বেঁচে থাকা। পরদিন সকাল থেকে জলি নতুন উদ্যম নিয়ে কাজে লেগে পড়েছে। ঘরের সমস্ত কোণা কানি পরিষ্কার করে দিয়ে বাড়ির স্ত্রী ফিরিয়ে দিয়েছে। এখানেই রান্নার ব্যবস্থা হয়েছে আজ থেকে। নন্দুকে দিয়ে এক সপ্তাহের বাজার আনিয়ে নিয়েছে শোভন। সকালে মর্নিং ওয়াক সেরে এসে হাতে চা নিয়ে জলির ছেলে মেয়ে দুটি খেয়ে নিয়ে পড়াতে বসে পড়েছে শোভন। কাজ সারতে সারতে আপ্লুত হয়ে তার ছেলে মেয়ে আর কাকাবাবুর দিকে তাকায় জলি। মনে মনে ভাবে, তার এই সিদ্ধান্ত একদম সঠিক। তার সন্তানরা মানুষ হলে আর কোনো দুঃখ থাকবে না। ছেলে মেয়ে দুটিও খুব উৎসাহ নিয়ে নতুন দাদুর কাছে পড়তে বসেছে। আর চরকিতেও কথার ফুলঝুরি। তাই নিজের অজান্তেই কখনোই পুচকিটাকে ভালোবেসে ফেলেছে শোভন। সংসারের নিয়ম বড়ই কঠিন। আপাত দৃষ্টিতে সব কিছু সহজ মনে হলেও আদতে অত সহজ নয় সব কিছু। মাঝে মাঝে দৈন্যতার কাছে মাতৃত্ব হার মেনে যায়। যখন থেকে জলি কল্যাণীকে না জানিয়ে নিজের ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এই পদক্ষেপ নিয়েছে, সেদিন থেকেই মায়ের দুচক্ষের বিষ হয়েছে সে। সন্তান স্নেহে অন্ধ কল্যাণী স্বাভাবিকভাবেই ছেলের প্রতি দুর্বল। নিজের ছেলেকে যখন শোভন ঠাকুরপোর দিকে এগিয়ে দিতে চেয়েছিল সে, ঠিক তখনই তার ছেলের জায়গাটাতে জলি নিজের ছেলে মেয়েকে এগিয়ে দিয়েছে। প্রাণপাত করে কাকার মন জয় করতে চাইছে। এ যেন দুই মায়ের লড়াই, যেখানে মা মেয়ে প্রতিদ্বন্দ্বী। অত সহজে কল্যাণী তো তাকে ক্ষমা করবে না। যথা সর্বস্ব দিয়ে মেয়েকে পার করে একটু নিশ্চিন্ত হতে চেয়েছিল, সেখানে দুটো বাচ্চা নিয়ে ফিরে এসে ঘাড়ে চড়ে বসেছে। তার উপর আবার তার ছেলে সুরক্ষিত জায়গাটা দখল করতে চাইছে। পরপর দুই মেয়ের পিঠে একমাত্র বংশধর, তার উপর ছেলের গায়ের রংটা মেয়েদের তুলনায় বেশ ফর্সা। তাই ছোট থেকেই একটু বেশি আদর দিয়ে বড় করেছে সে ছেলেকে। যদিও সহজ সরল সুবোধ চার ছেলে মেয়েকেই সমান স্নেহ করেন। অনেক ভেবেচিন্তে ধীরে ধীরে নন্দুকে কাকার উত্তরাধিকারী বানানোর স্বপ্ন মনের মধ্যে লালন করে আসছিল গ্রামের সহজ সরল এই গৃহবধূটি। অবশ্য আশা রাখাটাও স্বাভাবিক। শেষ বয়সে খুড়িমা মানে শোভনের মাকেও তো দেখে রেখেছিল। তারপর থেকে ওই বাড়ি বাগান ব্যবহার করতে করতে কখন যে তার উপর একটা অধিকার জন্মে গেছিল সে নিজেও জানতে পারেনি। আজ তার নন্দুর জায়গাটা দখল করছে তারই নাতি নাতনি, সেটা সহজে মেনে নিতেই পারছে না কল্যাণী। তাই উঠতে বসতেই কথা শোনাতে ছাড়ে না মেয়েকে।
আর সুবোধ সব দেখেও, সব বুঝেও সংসারে অশান্তির ভয় সব কিছু অদেখা করে। নিজের মা আজ জলির শত্রু, তবু জলি কাউকে কিছুই বুঝতে না দিয়ে একাগ্র মনে দুই বাড়ির সব দায়িত্ব পালন করে চলেছে। জলির বড় ছেলে চরণ এবার আটে পা দিল। দারিদ্রতা মানুষকে তাড়াতাড়ি বড় করে দেয়। চোখের সামনেই নিজের দিদিমা মাকে কটু কথা শোনায়, কথায় কথায় অপমান করে। চরণ সব বুঝতে পারে, এমনকি ওইটুকু মেয়ে চরকিও ভয়ে ভয়ে থাকে। তাই দিদিমা যখন কোনো কাজ দিয়ে তার মাকে আটকে রেখে ভালো দাদুর বাড়ির কাছে আসতে দেরি করায়, তখন চরণ ছুটে আসে ভালো দাদুর বাড়িতে। তার কি প্রয়োজন সব হাতে হাতে এগিয়ে দেবার যথাসাধ্য চেষ্টা করে ওইটুকু ছেলে। সংসার থাকলেই হাজার অশান্তি থাকবেই, তাই বলে সময় তো কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতেই জলের ছেলে নতুন ক্লাসে উঠে যায়। পড়াশোনায় বেশ আগ্রহ জন্মেছে ওর, আর মেয়েকেও এই বছর গ্রামের স্কুলে ভর্তি করে দেয়। আবার সব কিছু আগের নিয়মেই চলতে থাকে। শুধু সুবোধের আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। হয়তো আগে যেভাবে বাগানটাকে চুটিয়ে ব্যবহার করত কল্যাণীরা, এখন আর আগের মতো পারে না। ঠাকুরপো হাতে তুলে যেটুকু দেন সেটুকুতেই সন্তুষ্ট থাকতে হয়। আর দালানের সামনের দিকটায় যেখানে নন্দুর সাহায্য নিয়ে একটা সবজি বাগান গড়ে তুলেছিল, সেখানেই ঠাকুরপো একটা সুন্দর ফুলের বাগান তৈরি করেছেন। পেছন দিকটায় অবশ্য সবজি চাষ করতে দিয়েছেন তাদেরকে, কিন্তু সেখানে ভালো করে রোদ আসে না, তাই আগের মতো সবজিও হয় না। আবার ঠাকুরপোকেও ভাগ দিতে হয় এখন। এদিকে মেজ মেয়ে ডলিরও বয়স বেড়ে যাচ্ছে। দিদির এমন পরিণতি দেখে সেও বিয়ে করতে চাইছে না। তাছাড়া সেরকম কোনো ভালো সম্বন্ধও আসছে না। ছোট মেজে একজনকে ধরে রেখেছে, সেখানে জাত দিয়েও পেট ভরবে না। বিয়ে করে ওই বখাটে ছোকরাটাকে নিয়ে হয়তো এখানেই এসে উঠতে হবে। আর ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে আসা নন্দুকে কাজ করতে বলাই বৃথা। এদিকে সুবোধ দিনে দিনে আরোই সুবোধ বালক হয়ে যাচ্ছে যেন। কোনো দিকে তার হুঁশ নেই। ভাই আর মন্দির নিয়ে আধিক্যতা দেখে কল্যাণীর গা জ্বলে যায়। সংসারের সব দিক সামলাতে সামলাতেই কল্যাণীর নাজেহাল দশা। সুবোধকে কথা শোনাতেও ছাড়ে না সে। অত ভাই ভাই করো না তো, যাও না বড়লোক ভাইয়ের কাছে গিয়ে একটু বলো ছেলে মেয়েগুলোর একটা হিল্লে করবে। কল্যাণী দাঁত খিচিয়ে বরকে বলে। সুবোধ আরও শান্ত গলায় বলে, আমাদের ছেলেমেয়ের হিল্লে ও করতে যাবে কেন? ভগবানের ওপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। আর মনটাকে একটু পবিত্র করো, পরের ধনে লোভ করা ভালো নয়। এসব জ্ঞানের কথা শুনে কল্যাণীর মাথায় আরও বেশি রক্ত চড়ে যায়। সুবোধ মন খারাপ করে মন্দিরের রাস্তা ধরে। একদিন এরকমই অশান্তির পরে মুখোমুখি শোভনের সঙ্গে দেখা। শোভন মনে হয় কিছুটা আঁচ করতেই পেরেছিল। বেশি দূরে তো তার বাড়ি নয়। তাছাড়া চরকি মাঝে মাঝে টুকটাক অশান্তির কথা ভালো দাদুকে বলেই ফেলে, যদিও জলি ওকে চোখ দেখায়। শোভন বলে, চল না দাদা ভাই, একটু নদীর ধার থেকে ঘুরে আসি। তারপর কথায় কথায় অশান্তির কারণ জানতে চাইল। যদিও সুবোধ সেরকমই মানুষ না যে কারোর কাছে দুঃখের গল্প করে হাত পেতে ভিক্ষে নেবে, তবু ব্যথাটা খুব টাটকা, তাই বাধ্য হয়ে বলল, কল্যাণীর কোনো দোষ নেই রে ভাই। মাথার ওপর দুই সমত্ত মেয়ে, ছেলেটাও বেকার, সংসারে রোজগার কম, তাই ও মাথা ঠিক রাখতে পারে না। বিয়ে হয়ে এসে থেকে ও শুধুই অভাব ছাড়া আর কিছুই দিতে পারেনি ওকে। সত্যি তো, মানুষ নিজের দুঃখ ও নিজের সমস্যা নিয়ে এতটাই বিভোর থাকে যে পাশের লোকের কষ্টটা চোখে আঙুল দিয়ে না দেখিয়ে দিলে চোখেই পড়ে না। সুবোধের সংসারের দৈন্যতা তার সবসময় চোখে পড়েছে, কিন্তু গা করেনি। কার সংসারের জন্য কে ভাবে? দাদা ভাইয়ের মেজ মেয়ে ডলি তার মেয়ে সোহিনীরই বয়সী প্রায়। বাধ্য হয়ে শোভন বলে, দাদা ভাই তুই ডলির বিয়ের ব্যবস্থা কর, আমি যতটা পারবো সাহায্য করব। সুবোধ চুপ করে থাকে। ব্যবস্থা কর বললেই তো আর হয়ে যায় না, একটা সুপাত্র পাওয়াও তো মুশকিল। শোভন আরও বলে, দাদা ভাই তুই দুঃখ করছিলি না যে তোর গরু পোষার শখ ছিল? চল কালকে গরুর হাট থেকে একটা ভালো দুধে লাগাই কিনে আনি, তুই পুষবি আর আমি দুধ খাবো। এই বলে শোভন হো হো করে হেসে ওঠে। সুবোধও আর না হেসে পারে না। চল সন্ধ্যা নামছে, বাড়ির দিকে চল, শোভন বলে। তাছাড়া ছেলে মেয়ে দুটোকেও তো নিয়ে বসতে হবে। সুবোধ হঠাৎ করেই পেছন ফিরে শোভনের হাত দুটো চেপে ধরে বলে, ভাই তোর উপকারের ঋণ আমি এ জন্মে শোধ করতে পারবো না। বাচ্চাগুলোকে যে সুন্দর ভবিষ্যৎ আমার দেওয়ার কথা ছিল তাই তুই দিচ্ছিস, ভগবান তোর ভালো করবে রে, দেখিস। শোভন বলে, ঠিক আছে এখন তো হাতটা ছাড়,
ওরা কি আমার নাতি নাতনি হলো না? তাছাড়া সব কিছু জলই করছে, আমি কিছুই করিনি রে দাদা ভাই। এখন চল, নদীর এই দিকটা অন্ধকার হয়ে এলো, সাপ খুব বেরোতে পারে। সুবোধ বলে, হ্যাঁ চল, আমাকেও মন্দিরে যেতে হবে। রাতে খেতে বসে কল্যাণীকে সুবোধ বলে শোভনের বলা কথাগুলো। আনন্দে লোভে কল্যাণীর চোখটা চকচক করে ওঠে। বলে, পলাশপুরের ওই ছেলেটার সঙ্গেই সম্বন্ধটা দেখো না গো, দরকার হলে ঠাকুরপোকেও সাথে নিয়ে যাও, যা কথা হবে সামনেই শুনে নেবেন উনি। সুবোধ বলে, ওদের তো খুব চাহিদা, তার জন্যই তো আগের বারে না করতে হলো। আহ, তোমার তাতে কি, দেবে তো ঠাকুরপো, ঠাকুরপোর অনেক আছে, একটা মেয়েকে উদ্ধার করলে ওনার কমে যাবে না। কল্যাণী বলে, দিতে চেয়েছে বলে আমি তো ওর ভরসায় এত লোভী ঘরে মেয়ের বিয়ে দিতে পারবো না, এটা তো একরকম মেয়ে বেচাই হয়ে যাবে। নির্লিপ্তভাবে সুবোধ বলে, হ্যাঁ তাই দিতে হবে, তাছাড়া আর কি কোনো সম্বন্ধ এসেছে তোমার মেয়ের জন্য? তুমি কালকেই পলাশপুরে যাবে। হুকুম দিয়ে কল্যাণী উঠে চলে গেল। রাতের খাবারটা মনে হয় আজও আর হবে না। জলি পাশের ঘর থেকে সবটাই শুনল, কিন্তু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার নেই ওর। মেজ মেয়ে ডলির জন্য পলাশপুরীর সম্বন্ধ পাকা হলো। মেয়েকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার পাশাপাশি পাত্রের দাবি একটা বাইক। শোভন ঠাকুরপো বাইকটা দিতে চেয়েছেন, কিন্তু তারপরেও তো অনেক খরচ। যার কিছুই নেই তাকে কিছুটা সাহায্য করলেও উলুবনে মুক্ত ছড়ানোর মতোই অবস্থা হয়। ভাগ্যিস কল্যাণী বুদ্ধি করে খুব হালকা সোনা দিয়ে হাতে কানে গলায় করিয়ে রেখেছিল। কিছুটা ধারে খাট বিছানার জোগাড় করে খুব সাধারণভাবেই ডলির বিয়েটা হয়ে গেল। বর সেরকম কিছুই করে না। বাবার মুদিখানা দোকান আছে, বাবার একটা ছেলে, এই যা রক্ষে। দোকানে বাবাকে মাঝে মাঝে সাহায্য করে। দোকানের মাল আনবার বাহানাতেই বাইক দাবি করেছিল। যাক, একটা মেয়ের তো গতি লাগলো। কল্যাণীর বুক থেকে যেন একটা পাথর নামলো। এদিকে শুভ তার নতুন গরুটাকে নিয়ে মেতে আছে। অনেকটা সময় ওই গরুটাকে নিয়েই কেটে যায়। দুধ যেটুকু হয় দুই বাড়িতেই ভাগাভাগি করে দেয়। কিছুদিন এভাবে বেশ ভালোই কাটল। ডলি তার শ্বশুর বাড়িতে মন দিয়ে সংসার করছে। জলি মন দিয়ে তার কাকাবাবুর সেবা করে চলেছে। সকাল সন্ধে নিয়ম করে জলির ছেলে মেয়ে ওদের ভালো দাদুর কাছে পড়তে বসছে। পড়াশোনার যাবতীয় খরচ বহন করে শোভন, এমনকি ওদের জামা কাপড়ও কিনে দেয়। এদিকে কল্যাণীর আর একটা নতুন আবদার হয়েছে। দিন রাত সুবোধের মাথা খাচ্ছে, নন্দুর জন্য একটা দোকান করে দাও, ঠাকুরপোকে বলো না কিছু সাহায্য করবেন। কথাতেই বলে মানুষের লোভের অন্ত নেই, তেমনি পরের সাহায্য পেতে পেতে কল্যাণীর লোভ বেড়েই চলেছে। সুবোধ কিন্তু পণ করেছে এবারে যে আর কিছুতেই ভাইয়ের কাছে কিছু চাইবে না। অনেক করেছে আর ও কত করবে। জলির ছেলে মেয়ের দায়িত্ব নিয়েছে, ওরও তো খরচ আছে, রিটায়ার মানুষ। কিন্তু কল্যাণী কিছুতেই ওসব বুঝবে না। উল্টে বরকে অনেক বুঝিয়ে অশান্তি করেও না পেরে অবশেষে হাল ছেড়ে দিয়েছে। এখন মা ছেলে মিলে বুদ্ধি আর টেকি করে কাকাবাবুর কাছ থেকে দোকানের জন্য কিছু পুঁজি আমদানি করা যায়। জলি চুপচাপ সব কিছু দেখে। মিলিও সব দেখে শুনে ভাবে ওর হবু বরকে নিয়ে একদিন কাকাবাবুর কাছে যাবে। যা কিছু করার উনিই করতে পারবেন। বেশিরভাগ রাতের দিকে সৈনী ফোন করে বাবার সাথে কথা বলে, সব খোঁজ খবর নেয়। মাঝে মাঝে জলি ওখানে থাকলে ভিডিও কলে কথা বলে। জলি দিকেও ধন্যবাদ জানায় বাবাকে দেখে রাখার জন্য। সেদিন ফোন করে জানালো যে ওরা কদিনের জন্য কলকাতা ও শ্বশুরবাড়িতে আসছে, বাবার সাথেও দেখা করতে গ্রামে আসবে 2-1 দিনের জন্য। শোভনের খুশি আর ধরে না। বেশ কয়েক বছর পর মেয়ের সঙ্গে দেখা হবে। এমনকি সুলতা মারা যাবার পর থেকে ভালো করে মেয়েকে কাছেই পায়নি। গ্রামের নিস্তরঙ্গ জীবনে সামান্য খুশি অনেকটা খুশি নিয়ে আসে। শোভনের সাথে সাথে জলি আর ওর ছেলেমেয়েরাও খুব খুশি, খুব উত্তেজিত। জলি বলে, কত বছর পর বোনের সঙ্গে দেখা হবে বলুন তো কাকাবাবু? শোভন বলে, তোর তো দূরের কথা, আমার সঙ্গেই প্রায় 4 বছর বাদে দেখা হচ্ছে। জলির মনে পড়ে কত আদরের মেয়ে ছিল সোহিনী, কাকার 2 চোখের মণি। ছোটবেলায় গ্রামের বাড়িতে এলেই কাকু কাকিমা সারাক্ষণ নজরে রাখত ওকে, যেন মাটিতে রাখলে পিঁপড়ে খাবে আর মাথায় রাখলে চিলে নেবের মতো অবস্থা।
আর আজ সেই মেয়ের সঙ্গে বছরের পর বছর দেখা নেই। জলি সারা বাড়ি ঘর সাফসুতরোর কাজে উঠে পড়ে লেগে যায়। ওরা বিদেশ থেকে আসবে, এই গ্রামের বাড়ির সব কিছু ওদের পছন্দ হবে তো? কাকাবাবুকে বলে বোনরা যে ঘরে থাকবে সেই ঘরের জন্য জানলা দরজার নতুন পর্দা লাগানো হলো, এমনকি ওই ঘরে নতুন লাইট ফ্যানেরও ব্যবস্থা হলো। ওদিকে কল্যাণী আর নন্দু মিলে যে প্ল্যান এঁটেছিল কিছু টাকা চাইবে ঠাকুরপুর থেকে, সে প্ল্যানটা কিছুদিনের জন্য মুলতুবি রাখতে হলো। কল্যাণী নন্দুকে বলে, এখন বিদেশ থেকে দিদি আসছে, সব সময় কাকাবাবুর হাতে হাতে থাকবি, যা বলবে শুনবি, বুঝলি? শুনেছি ওই দিদিও বিরাট বড় লোক। নন্দু বাধ্য ছেলের মতো মাথা নাড়ে। এই পৃথিবীর সকল সম্পর্কই এক অদৃশ্য স্বার্থের খাঁচায় বন্দী। সাংসারিক ভাষায় যাকে বলে কর্তব্য, এই হাতে দাও ওই হাতে নাও, এই পাওয়া দেওয়াটার ভারসাম্য রক্ষা না হলেই সম্পর্কগুলোর মধ্যে শিথিলতা চলে আসে। মায়ের শেখানো বুলির মতো নন্দু সারাক্ষণ কাকাবাবুর হাতের কাছে দাঁড়িয়ে। কল্যাণী বারে বারে গিয়ে খোঁজ নিয়ে আসছে কিছু করতে হবে নাকি। বাড়িতে যেন বড় কোনো অনুষ্ঠানের আয়োজন শুরু হয়েছে। আগামীকাল সৈনীরা কলকাতায় ল্যান্ড করবে। বিকেলের ম্লান আলোকে বারান্দার ইজি চেয়ারটিতে বসে বসে শোভনের কত কথাই মনে পড়ছে। বিয়ের পর মেয়ের সঙ্গে একবারও দেখা হয়নি, তবে শেষবার তার হবু বর সৌরভকে সাথে নিয়ে এসেছিল। বলেছিল ফিরে গিয়ে ওকেই বিয়ে করবে। সুলতার খুব পছন্দ হয়েছিল সৌরভকে, মেয়ের পছন্দের তারিফ করেছিল সে। যদিও শোভনের ইচ্ছে ছিল খুব ধুমধাম করে এই পৈতৃক বাড়ি থেকেই মেয়ের বিয়ে দেবে, কিন্তু আজকালকার ছেলেমেয়েরা নাকি ওসব সংসেজে বিয়ে করে না, ওদের কাছে ব্যক্তি স্বাধীনতাটাই সব। তবু যে বিয়ের আগে এসে সব জানি আশীর্বাদ নিয়ে গেছিল ওরা, এটাই ঢের। তবে বেশ ভালো বিয়ে করেছে মেয়েটা, ওরা সুখী আছে, শোভন এটাতেই নিশ্চিন্ত। যেখানেই থাকুক ভালো থাকুক। খুব ভালো হয়েছে ওর শ্বশুর বাড়ি, সকলেই শিক্ষিত। জলে চা নিয়ে আসলে শোভন বলে, আগে জানালে বাড়িটাও রং করিয়ে নিতে পারতাম বল। জলি হুম বলে মাথা নাড়িয়ে চলে যেতে গিয়েও ফিরে এসে জিজ্ঞাসা করে, ওরা কি কলকাতায় চলে এসেছে কাকাবাবু? না রে, সন্ধেবেলায় নামবে, অতটা জার্নি করে আসছে, এখানে কবে আসবে কে জানে। নিজের মনেই শোভন বিড়বিড় করে। আজ আর বিকেলে বেরোতেও ইচ্ছা হলো না। বারান্দায় বসে বসে আকাশ পাতাল কল্পনা করতে লাগলো সে। একটা বড় আনন্দ জীবনের একঘেয়ে স্লথ গতিটাকে সহজেই বদলে দিতে পারে। সুলতা চলে যাবার পর প্রথম ধাক্কাটাকে কোনো রকমে বেঁচেছিল শোভন। তারপর চাকরি জীবন থেকে অবসর নিয়ে নিজের গ্রামে ফিরে এসে গতানুগতিকভাবে জীবনটা অতিবাহিত করে চলেছিল। মাঝে মাঝেই অবসাদ হলে নিজের মনে হিসেব করে নিচ্ছিল যে জীবনের আর কতদিন বাকি, আর কত বছর এভাবে টিকে থাকতে হবে। যতদিন শরীর চলছে ততদিন তবু সব ঠিকই আছে, কিন্তু যেদিন শরীর পড়ে যাবে সেদিন কে দেখবে? আকাশ পাতাল ভাবতে ভাবতেই কখন সন্ধে নেমে গেছে। সুবোধ বিকেলে শোভনকে নিচে না দেখতে পেয়ে ওপরে খোঁজ নিতে এসেছে। শরীর ঠিক আছে তো? জলি বাবাকে দেখে হাতের কাজ ফেলে এসে দাঁড়ায়, বলে, দেখো না বাবা, কাকাবাবু আজ ভীষণ অন্যমনস্ক, সেই দুপুর থেকেই চেয়ারে বসে। চরণরা পড়তেও এসেছিল। আমি বললুম, বাড়িতেই পড়তে বসকে, আমি আসছি। ভালোই হলো তুমি এসে গেছো, তুমি কাকাবাবুর কাছে বসো, আমি তাহলে বাড়ি চাই, কাকাকে একা রেখে বেরোতেই পারছিলাম না। সুবোধ বলে, ঠিক আছে, আমি দেখছি, তুই বাড়ি যা, তোর মাও তো তোকে খুঁজছিল। জলি বাড়ির দিকে পা বাড়ায়। 4 বছর পর 1 সপ্তাহের জন্য ইন্ডিয়া এসেছে সৈনীরা, তাও এদিক সেদিক ঘুরে বেরিয়ে কটা দিন পার হয়ে গেল। সেদিন শ্বশুর শাশুড়ির সঙ্গে তারাপীঠ গিয়েছিল, অনেক ছবি পাঠিয়েছে। লাল পাড় শাড়িতে সৈনীকে মা দুর্গার মতো লাগছিল। ছবিটা দেখে আহ্লাদে বাবারই চোখে জল এসে গেল। জলিকেও ডেকে দেখালো ছবিগুলো। জলি বলে, বোনকে কি মিষ্টি লাগছে গো কাকাবাবু, আগামীকাল এখানে আসবে। তর যেন আর সইছে না শোভনের। ভোরে ওরা কলকাতা থেকে রওনা দেবে। এখানে আসতে আসতে 11টা বাজবে। জলির সঙ্গে বসে প্ল্যান করে শোভন, সকালের জলখাবারে কি মেনু থাকছে, দুপুরে কি রান্না হবে, আবার রাতেও ওরা থাকবে। কিন্তু পরের দিন সকালে ওরা রওনা দেবে। তার পরের দিন নিউ ইয়র্ক ফিরে যাবে। হাতে একদম সময় নিয়ে আসেনি যে জোর করে 2 দিন নিচের কাছে আটকে রাখবে। ওর মা নেই, আবার বিয়ের পর প্রথমবার জামাই শ্বশুরবাড়ি আসছে,
আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে, তাই একটু বেশি চিন্তায় আছে শোভন। সারা রাত ভালো করে ঘুম এলো না শোভনের। এমনিতেই বয়স হলে ঘুমটা কমে যায়, তার উপরে একটু উত্তেজনায় সারা রাত না ঘুমিয়ে সকালের দিকে চোখটা একটু লেগে গেছিল। সৌরভের ফোন। ইস, কতটা বেলা হয়ে গেল, কি করে সাত সকালে ঘুমিয়ে থাকলো। তাড়াতাড়ি ফোনটা ধরে, মনে মনে ভাবে হয়তো গ্রামের ঠিকানাটা জানতেই জামাই ফোন করেছে। কিন্তু না, সৌরভ ফোন করে জানায় সৈনির খুব শরীর খারাপ, মনে হয় ফুড পয়জন হয়ে গেছে, নার্সিংহোমে অ্যাডমিট করতে হয়েছে মাঝরাত্রে, বমি বন্ধ হচ্ছিল না, ওরা আর এবারে এখানে আসতে পারবে না। শোভনের মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কি বলবে বুঝতে পারে না। একটা চাপা কান্না যেন বুক ঠেলে বেরোতে চায়। শুধু জিজ্ঞাসা করে এখন কেমন আছে। আমি যাচ্ছি। সৌরভ জানায় এখন ভালো আছে, ঘুমোচ্ছে। ডাক্তারবাবু একটু পরে রাউন্ডে এলে জানতে পারবো এরকম হলো কেন। আর শুনুন, এই গরমে কষ্ট করে এতখানি রাস্তা আর আসতে হবে না আপনাকে। সৈনী উঠুক, ভিডিও কল করে দেখা করিয়ে দিচ্ছি আপনার সাথে। শোভন কোনো রকমে বলে ঠিক আছে, পরে ফোন করছি বলে ফোনটা রেখে দিয়ে ধপ করে বসে পড়ে। কখন জলি পাশে এসে দাঁড়িয়েছিল, কিছুটা শুনে জিজ্ঞেস করে কি হয়েছে কাকাবাবু, বোনরা আসবে না? না বলে শোভন চুপ করে বসেই থাকে। জলি আর কিছু জিজ্ঞাসা করার সাহস পায় না। শোভনের মনের মধ্যে হাজার ঝড় বইছে, কেউ কি তা বুঝতে পারবে? একবার ভাবলেও যতই বারণ করুক ওরা, মেয়ের সঙ্গে দেখা করতে একটা গাড়ি ভাড়া করে নন্দুকে সাথে নিয়ে রওনা দেবে, কিন্তু সাহস হচ্ছে না। শরীরটা কাল থেকেই ভালো লাগছে না, তবু ওরা আসবে বলে একটু হুজুগে ছিল। কিন্তু হঠাৎ করেই মেয়েটার শরীর খারাপের খবর, আবার আসবে না শুনে একেবারে যেন সব শক্তি হারিয়ে ফেলল। অত দূরের রাস্তা গাড়িতে যাবার সাহসই হচ্ছে না। জলি কখন চা দিয়ে গেছে, খেতেও ইচ্ছে করছে না। পড়ে পড়ে জল হয়ে গেল চাটা। জলি তার ছেলেকে বাড়ি পাঠালো দাদুকে ডেকে আনতে, কারণ কাকাবাবু একমাত্র বাবার কথাই শোনেন। আজ শোভনের অনেক পুরনো কথা মনে পড়ছে। মেয়েটা এত কাছে এসেছে, তবু তার সঙ্গে দেখা হবে না। তার নিজের মা বাবার কথা মনে পড়ছে বারবার। ওনারাও শেষ বয়সে ভীষণ সন্তান শোক পেয়েছিলেন, একমাত্র পুত্রকে একটু আঁকড়ে ধরতে চেয়েও পাননি। শোভন সময় দিতে পারেনি তাদেরকে। হয়তো তাদেরই চোখের জল লেগে গেছে, হয়তো এই জীবনে মেয়ের সঙ্গে আর দেখাই হবে না। শোভনের বুকের ভেতরটা হু হু করে ওঠে। সেদিন চরণদেরকে রামায়ণ পড়ে শোনাচ্ছিল। সেখানেও রাজা দশরথের প্রিয় পুত্র রামের জন্য সন্তান শোক, হাহাকার এসব পড়তে পড়তে মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। রাজা দশরথ অত বড় মহারথী হয়েও অভিশাপ মুক্ত হতে পারেননি, তো শোভন চক্রবর্তী কোন ছাড়। অজান্তেই চোখটা ভিজে যায় তার। একটু পরে সুবোধ আসলে অনেক বুঝিয়ে শোভনকে দিয়ে সৌরভকে ফোন করালো। সৌরভের কাছে খবর পেল সৈনী এখন ভালো আছে, আজকেই ছেড়ে দেবে, তবে রেস্টে থাকতে হবে, তাই অতদূর জার্নি করা যাবে না। সামনের বছর আবার আসবো, তখন অনেকটা ছুটি নিয়ে এসে আপনার ওখানে রেখে আসবো, সৌরভ বলল। নন্দুকে বিকেলে দুটো ট্রেনের টিকিট কাটতে পাঠালো শোভন। যেভাবেই হোক, যত টাকাই লাগুক, টিকিট দুটো যেন কেটে আনে, আর সঙ্গে যাওয়ার জন্য রেডি হতে বলল। খানিক বাদে সৈনী ভিডিও কল করে বাবার সঙ্গে কথা বলল। খুব খুশি দেখাচ্ছে ওকে। আরও বলল এত দূরের রাস্তা তোমাকে কষ্ট করে আসতে হবে না বাপি, আমি কয়েক মাস বাদে আবার কলকাতা আসছি, তখন তোমার সাথে দেখা হবে, এখন মন খারাপ করো না বাপি। শোভন মেয়েকে দেখে কেঁদে ফেলল, তাই দেখে সৈনীও কাঁদতে লাগলো। পাশ থেকে সৌরভের বাবা সৈনীর কাছ থেকে ফোনটা নিয়ে বলল, আজ এত খুশির দিনে কি কাঁদতে আছে বেয়াই? শোভন কিছু বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। সৈনী শ্বশুরমশাই বলেন, আপনি দাদু হতে চলেছেন, আর আমি ঠাকুরদা, আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে। মুহূর্তের মধ্যেই সব দুঃখ কষ্ট উবে গিয়ে খুশির পরিবেশে বদলে গেল। এরই নামই বুঝি জীবন। এখনই দুঃখ, তো তার পেছনেই সুখ লুকিয়ে আছে। আবার সামনে থেকে আপাত দৃষ্টিতে সুখ মনে হলেও পেছনে বিষাদের মেঘ পুঞ্জীভূত হচ্ছে। পাশে দাঁড়িয়ে সুবোধ সবটাই বুঝতে পেরে আনন্দে লাফিয়ে ওঠে। শোভন খুশি হয়ে সুবোধকে বলে, শুনলি দাদা ভাই, আমরা দাদু হতে যাচ্ছি, সেই জন্যই মেয়ের বমি বন্ধ হচ্ছিল না, ওরা আবার কয়েক মাস বাদেই আসবে,
ওখানে বিদেশে ওকে কে দেখবে বল? তাই ওর শাশুড়ির কাছেই চলে আসবে, তারপর আমার কাছে এনে রাখবো। কি বলিস দাদা ভাই? সুবোধ বলে, অবশ্যই আনবি, এটা ওর বাপের বাড়ি, আমরা সবাই আছি, সবাই মিলে ওকে আর ওর বাচ্চাকে সামলাবো। তাছাড়া আমাদের জলিমা আছে না, ও তো একাই 100। একটু আগে সব দুঃখ কষ্ট ভুলে সকলেই একসঙ্গে মেতে ওঠে। শোভন বলে, দাদাভাই সকাল থেকে উপসী আছি, চল স্নান সেরে মন্দিরে ভালো করে পুজো দিয়ে আসি। নন্দুকে একটু মিষ্টি আনতে বল, আজ সবাইকে মিষ্টিমুখ করাবো। তারপর নন্দুর খোঁজ করতে গিয়েই মনে পড়ে একটু আগেই ওকে পাশের বাজারে অনলাইনে টিকিট কাটতে পাঠানো হয়েছে। সুবোধ বলে, তাড়াতাড়ি ফোন করে টিকিট কাটতে বারণ করে দে, আর ওই বাজারের সত্যেনের দোকানের থেকেই মিষ্টি আনতে বলে দে, এখনও বোধহয় পৌঁছায়নি। সুবোধ আরও বলে, তুই স্নান সেরে নে, আমিও যাই স্নানটা করে নিই, চল ভালো করে পুজো দিতে হবে আমাদের সৈনিমার জন্য। এই বলে সুবোধ প্রস্থান করে। জীবন আবার নিজের গতিতেই চলছে। বেশ কয়েক মাস কেটে গেছে। সৈনির ফুটফুটে একটা ছেলে হয়েছে, কিন্তু ও ভারতে আসতে পারেনি। ওর শাশুড়ি মা গেছে ওর কাছে, শাশুড়ি মার সঙ্গে আসার কথা ওরও। প্রতিদিন ভিডিও কলে নাতির মুখ দেখছে শোভন, আর দিন গুনছে কবে সামনাসামনি দেখা হবে। এখন যেন আসল থেকেও সুদের ওপর মায়া বেশি। এতদিন মেয়েকে কাছে পাবার জন্য আকুল ছিল, এখন নাতিকে একটু ছোঁয়ার জন্য পাগল হয়ে উঠেছে শোভন। প্রতিদিন নিয়ম করে দাদুভাইয়ের সঙ্গে কথা বলে, আর নিত্যদিনের কাজকর্ম সব কিছু নিয়ে শোভন বেশ ভালোই ছিল। কিন্তু কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না তার, একটু শহরে যেতে হবে ডাক্তার দেখাতে। অনেক দিন চেক আপ করা হয়নি, পুরনো ওষুধগুলো বদলাতে হবে মনে হয়। সেই রাঁচির ডাক্তারের প্রেসক্রিপশানেই ওষুধ খেয়ে চলেছে। নন্দুকে সাথে নিয়ে কাল সকালে শহরে যেতে হবে, আরও কিছু দরকারি কাজ বাকি আছে, সেগুলোও সেরে আসতে হবে। মাঝে মাঝে রাতে ঘুম না এলেই আকাশ পাতাল চিন্তা হয়। মাঝে মাঝে মনে হয় হাতে সময় খুব কম, যা কাজ সারার এখনই সেরে রাখতে হবে। শোভনের ছোটবেলার বন্ধু পেশায় উকিল, থাকে মেদিনীপুর টাউনে। তার সঙ্গে যোগাযোগ করে আজই সব ব্যবস্থা করে নিতে হবে। নন্দুকে বলে পাড়ার ট্যাক্সিটাকে সারাদিনের জন্য ভাড়া করে ওরা খুব সকাল সকাল রওনা দেয় টাউনের উদ্দেশ্যে। কল্যাণী মনে মনে খুব খুশি, ওর ছেলেকে ছাড়া এক পাও কোথাও চলতে পারেন না ঠাকুরপো। এমনিতেই যখন থেকে সৈনিক ছেলে হয়েছে খবর পেয়েছে, কল্যাণী এক অজানা আতঙ্কে ভুগছে, অথচ সুবোধের সামনে কিছুই বলতে পারছে না। প্রথমে নন্দু সারাদিনের জন্যই যেতে চাইছিল না, কল্যাণী ধমক ধমক দিয়ে বুঝিয়ে তাকে রাজি করিয়েছে। শহরে গিয়ে প্রথমেই ডাক্তার দেখালো শোভন, বন্ধুর পরিচিত ডাক্তার, আগেই বলে রেখেছিল, তাই তাড়াতাড়ি হয়ে গেল। তারপর শোভনের প্ল্যান মাফিক তার উকিল বন্ধুর বাড়িতে শোভনকে নামিয়ে দিয়ে নন্দুকে আর পাড়ার ড্রাইভার ছেলেটাকে সারা দুপুরের জন্য ছেড়ে দিল। ওরা ভালো হোটেলে দুপুরে লাঞ্চ করে ম্যাটিনি শো দেখে বিকেলে আসবে এমন কথাই হলো। শোভনই সব খরচা দিয়ে দিল। তারপর বিকেলে সকলে মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। প্রথমে নন্দু আসবো না বলেছিল, কিন্তু সারাদিন ওর খুব ভালোভাবেই কাটলো। আবার জলির ছেলে মেয়েদের জন্য জামা কাপড়ের বাজার করতে ঢুকে কাকাবাবু সবার জন্যই বাজার করলেন, আর নন্দুকে তো মনের মতো ড্রেস কিনে দিল। তারপর আরও অনেক কিছু সংসারের প্রয়োজনীয় জিনিস কিনে আনা হলো। নন্দু তো খুব খুশি, মাকে এসে বলেই চলেছে সারাদিন কি করলো। কল্যাণী কিন্তু ভীষণ চালাক, সংসারের ঘানি টানতে টানতে তার বুদ্ধি প্রখর হয়ে গেছে। কাকা সারাদিন উকিল বন্ধুর বাড়িতে ছিল, শুনেই মনের মধ্যে খটকা লেগে আছে তার। কিন্তু এই হাদা ছেলেটা তো নতুন পোশাক পেয়েই পাগল, কিন্তু সে জানবে যে ঠাকুরপো উকিল বন্ধুর সঙ্গে কি সলা পরামর্শ করলো। এদিকে মিলিও নতুন শাড়ি পেয়ে খুব খুশি। গোতা খেতে খেতে ক্লাস 9-এ উঠে পড়াশোনা ছেড়ে দিয়ে পাড়ার ওই ছোড়া হারান হারুর সঙ্গে সংসার করার স্বপ্ন দেখছে এখন। কদিন ধরেই ভাবছে কাকাবাবুকে হারুর কথা বলবে, কিন্তু সময় ও সুযোগ হচ্ছিল না। আজ শাড়িটা পেয়ে প্রণাম করার বাহানাতে সোজা কাকাবাবুর কাছে হাজির হয়ে এক নিঃশ্বাসে সবটা বলে ফেলল। শোভন বলল, আমি কি করতে পারি বল? তোর বাবা মা রাজি না থাকলে আমার তো কিছুই বলার নেই। তার উপর ছেলেটা তো কিছু করেও না, তোকে বিয়ে করে খাওয়াবে কি? মিলি বলে, ও খুব কর্মঠ ছেলে কাকাবাবু, শুধু কোনো ভদ্র কাজ পায় না বলে করতে পারে না। তুমি কি পারবে ওকে একটা কাজ জোগাড় করে দিতে? দাও না গো ওকে একটা কাজ, তোমার তো অনেক ক্ষমতা কাকাবাবু।
শোভন বাধ্য হয়ে বলল, ঠিক আছে, নিয়ে আসিস একদিন, কথা বলে দেখবো ওর সঙ্গে। মিলি নাচতে নাচতেই চলে গেল। জলি রান্নাঘর থেকে কান পেতে সব শুনল। জীবনের অপরাহ্নে এসে পোড়া খাওয়া শোভন সবই বুঝতে পারে। মনে মনে ভাবে সবাই শুধু নিজের ধান্দাতেই ঘোরে। এই মিলি কথা বলার সাহস পেত না শোভনের সঙ্গে, আজ নিজের স্বার্থে কেমন ছুটে এসেছে। পরের দিনই মিলি ছোড়াটাকে সাথে করে এনে হাজির করেছে কাকাবাবুর সামনে। দেখেই বোঝা যাচ্ছে বখাটে ছেলে। তবু শোভন ভদ্রভাবে জিজ্ঞেস করলো ওর বাবা কি করেন, পড়াশোনা কতদূর, এইসব দরকারি কিছু কথা। 3-4 বারে মাধ্যমিক পাশ করেছে। বাবা গরু পোষে, ওরা জাতে ঘোষ। অভাবের সংসার, এখনো বোনের বিয়ে হয়নি। কিছুই ভালো না, তবে ও বলল মিলির জন্য জানও দিয়ে দিতে পারে। শোভন বলল, ঠিক আছে, জান দিতে হবে না, আপাতত তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও, দেখি কিছু কাজের ব্যবস্থা করতে পারি কি না। আর হ্যাঁ, কাজের জন্য যদি শহরে যেতে হয়, যাবে তো? হ্যাঁ কাকাবাবু, শহরই আমার ভালো লাগে, এই গ্রাম আমার একদম পছন্দ নয়। খুব উৎসাহ নিয়ে কথাগুলি হারু বলল। বিরক্ত হয়ে শোভন বলল, আচ্ছা তোমরা এখন এসো, আমি বিশ্রাম নেব, বলে ওদেরকে তাড়ালো। যে গ্রামে জন্ম হয়েছে, যে গ্রামের মাটিতে বড় হয়েছে, সেই গ্রামটাকেই যে ভালোবাসতে পারেনি, সে আর মিলিকেই কতটুকু ভালোবাসবে। মনে মনে শোভন বলল। ওরা চলে যাবার পর মনে পড়ল শহরের বন্ধুটি একজন দারোয়ানের কথা বলছিল, দেখি ওকে সন্ধেবেলায় ফোন করে কি বলে। ওদিকে আরেক অশান্তি। কল্যাণী জানতে পেরেছে ওই ছোড়াটাকে নিয়ে মিলি ঠাকুরপোর কাছে গেছিল। তখন থেকেই মা মেয়েতে অশান্তি। কল্যাণী রাগের মাথায় ঠাকুরপোকে দোষ দিলে জলি সব কিছু মাকে বলে দেয় মিলি কীভাবে কাকাবাবুর পায়ে পড়ে হারুর কাজের ব্যবস্থা করতে বলেছে। কাজের কথা শুনে কল্যাণী একটু শান্ত হয়। মনে পড়ে যায় নন্দুর জন্যও তো কথা বলতে হবে ঠাকুরপোর সঙ্গে। যা কিছু করার নাতি আসার আগেই করতে হবে। নাতিকে পেয়ে ঠাকুরপোর মনটা ঘুরে যেতে পারে। মিলিকে আর কিছু বলে না কল্যাণী, অন্য চিন্তায় ডুবে যায়। মনে মনে ভাবে, করুক ওই ছোকরাটাকেই বিয়ে, আমার ঘাড়ে না উঠলেই হলো। তবে সামনে কিছুতেই মেনে নেবে না, তবে নিলেই আবার অনুষ্ঠান করে বিয়ে দেওয়ার হ্যাপা। এখনও ডলির বিয়ের ধারগুলোই শোধ হয়নি। মিলির সঙ্গে আর তর্ক না করে চুপচাপ কল্যাণী নিজের কাজেই চলে যায়। আগের বারে যখন সৈনীদের আসার কথা ছিল, তখন শোভনের খুব ইচ্ছে ছিল বাড়িটা রং করার, কিন্তু হাতে সময়ই ছিল না। এবারে আগে থেকেই জানে ওরা আসবে, তাই সেই ইচ্ছেটা আবার মাথাছাড়া দিয়েছে। তাছাড়া জলি যেহেতু বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে রাখে, ওরও খুব শখ বাড়িটার সুন্দর রং হবে। এমনিতেও বাড়িটা অনেক দিন রিপেয়ারিংও হয়নি, তাই মিস্ত্রিকেও খবর দেওয়া হলো। জলিকে দিয়ে প্রতিটি ঘরের রং পছন্দ করালো শোভন। বেশ কদিন ধরে বাড়ির রং হলো, খুব সুন্দর লাগছে বাড়িটা দেখতে। এবারের কাজ শেষে দাদা ভাইয়েরও বাড়িটাও কিছু জায়গায় সারাই করিয়ে রং করিয়ে দিল শোভন। যদিও সুবোধ আপত্তি করেছিল, বলেছিল থাক না ভাই, একসাথে অত খরচ করার দরকার কি। তবুও শোভন শোনেনি। পুরনো ভাঙাচোরা ঘরটি যেন নতুন প্রাণ পেল। নন্দু খুব খুশি, মাকে বলে, দেখলে মা, তুমি কাকাকে কিপটে বলো, দেখো আমাদের ঘরগুলো কত সুন্দর রং করে দিল। কল্যাণী বলে, বাপ ছেলে ওই আনন্দেতেই থাকো। মায়ের রাগের কারণ বুঝতে পারে না নন্দু, ভয়ে চুপ করে যায়। শোভনের শরীরটা ভালো নেই, তাই জলিকে এই বাড়িতেই চলে আসতে বলেছে শোভন। নিজের যে ঘরটাতে চরণকে নিয়ে নন্দু ঘুমায়, সেই ঘরটাতেই জলিকে 2 ছেলে মেয়ে নিয়ে থাকতে বলে। নন্দুকে ডেকে কথাটা জানালো শোভন। মায়ের আঁচল ধরা ছেলেদেরই এক জ্বালা, নিজের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই থাকে না। কাকাবাবুর কথা মাথা নিচু করে চুপচাপ শুনে নিয়ে সোজা ছুটল মাকে জানাতে। কল্যাণী বলে, দেখলি তোর নিজের দিদি কিভাবে তোর জায়গাটা কবজা করে নিল। আমি প্রথম থেকেই বলেছিলাম না তোকে যে ও একদিন কাকাকে হাত করে সব দখল করে নিবে। এসব কথা শুনেই নন্দুর মুখটা কালো হয়ে গেল। রাতে সুবোধকে কথাটা বলতেই সুবোধ বলে, এ তো বেশ ভালো কথা কল্যাণী, ভাই যদি তোমার একটি সন্তানের দায়িত্ব পাকাপাকিভাবে গ্রহণ করে, এ তো খুব ভালো কথা। সেটা ছেলে না হয়ে মেয়ে, সেটা দেখছো কেন? তাছাড়া জলির দায়িত্ব নেওয়া মানে তো ওর 2টো বাচ্চারও গতি লাগলো। তুমি তো জন্মদাত্রী মা, ছেলে মেয়ের বিভেদ তোমার মুখে মানায়? কল্যাণী বলে, হ্যাঁ, আমি তো সবার শত্রু,
নিজের ছেলেটা বেকার হয়ে ঘুরে বেড়াবে, বাপের তো কোনো হুঁশ নাই, আমাকেও কিছু বলতে দিবে না। রাগে গজগজ করতে থাকে কল্যাণী। সুবোধ বলে, তোমার ননির পুতুল ছেলে বাইরে গিয়ে কাজ করতে পারবে না? ভাই তো রাঁচিতে ওকে পাঠাতে চেয়েছিল, তুমি তো যেতে দিলে না। ওটা ভালো কাজ ছিল না। তাছাড়া ও এত বড় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী, ও বাইরে কুলিগিরি করতে যাবেই বা কেন? কল্যাণী সুবোধকে ঝাঁঝিয়ে কথাগুলি বলে। কল্যাণীর কথা শুনে সুবোধ হতবাক হয়ে যায়, আর কোনো উত্তর খুঁজে পায় না। মিলির বর সেই উকিলের বাড়িতে দারোয়ান কাম কেয়ারটেকারের কাজটাই পেয়েছে, মাথা গোজারও একটা ঠাঁই মিলেছে। সামনে মাসে এসে মিলিকে বিয়ে করে সাথে নিয়ে যাবে বলেছে। খুব আনন্দে আছে মিলি। ডাক্তার কতগুলো টেস্ট লিখেছিলেন, সেগুলো করানোই হয়নি। নন্দুকে সাথে নিয়ে আবার সেই গাড়িটা ভাড়া করে শহরে যেতে হয়েছিল। কিন্তু নন্দুর মনে হয় একটু রাগ হয়েছে, ওর ঘরটা জলিকে দিয়ে দিয়েছে তাই। এবারে নিজের কাজ আছে এই বাহানায় কাকার সাথে যেতে চাইল না। জলিকে নিয়ে শহরে গেল শোভন। উকিল কাকুর সঙ্গেও পরিচয় করিয়ে দিল জলির। শোভনের সাথে থেকে জলি এখন অনেকটাই চালাক হয়ে গেছে। নিজের মধ্যে আত্মবিশ্বাস ফিরে এসেছে যেন। জীবন কখন কোন দিকে মোড় নেয় সেটা বুঝি বিধাতা পুরুষেরও অজানা। বাড়ির বড় মেয়ে জলি গ্রামের স্কুলেই পড়াশোনা করছিল। তারপর উপযুক্ত পড়াশোনার পরিবেশ আর পরিকাঠামোর অভাবে ক্লাস 7 ফেল করে যাবার পর পড়া ছেড়ে দিতে বাধ্য হলো। মায়ের চাপে সংসারের কাজ শিখতে লাগলো। তারপর একদিন হঠাৎ করেই একটা লোকের সঙ্গে বিয়ে দেওয়া হলো তার। ভালো করে খোঁজখবর নেওয়ার প্রয়োজন বোধ করলো না কেউ। যেন তাকে বিয়ে দিয়ে তাকে উদ্ধার করতে পারলেই বাঁচে সবাই। ঘাট থেকে বোঝা নামিয়ে ওরা মুক্ত হলো। 16 বছরের মেয়েটা 30 বছরের লোকটার সঙ্গে বিয়ে হয়ে গিয়ে দেখলো একটা বড় সংসার আর অসুস্থ বর। তবু সব কিছু তার ভাগ্যই মনে করে মন দিয়ে সংসারও করছিল। দুটো বাচ্চাতে পরিপূর্ণ হয়ে উঠেছিল তার ঘর। তারপর বরের হাঁপানির টানটা বাড়তে শুরু করলে অনেক চিকিৎসা হলো। জলের শেষ সম্বল গয়নাটুকুও শেষ হয়ে গেল, তবু তাকে বাঁচানো গেল না। এত করেও শ্বশুর বাড়ি থেকে অপয়া বদনাম নিয়ে তাকে ফিরে আসতে হলো বাপের বাড়ি। এখানে এসো এতটুকু শান্তি পায়নি সে। মায়ের বাক্যবান আর বাড়তি 3টা পেটের খরচের হিসাব শুনতে শুনতেই দিন কাটছিল তার। ঠিক এমন সময় কাকাবাবুকে পেয়ে ওনাকে আঁকড়ে ধরে নতুন করে বাঁচতে শিখল জলি। কাকাবাবুর সেবা করার ব্রত নিয়ে সে যে কোনো মাস মাইনা না নিয়ে ভুল করেনি তা এখন বুঝতে পারছে নিজেই। যদিও টাকা না নেওয়ার জন্য নিজের মায়ের কাছে অনেক কথা শুনতে হয়েছে। কাকাবাবুকে আদর্শ মেনে ছেলে মেয়েকে এগিয়ে দিয়েছিল ওনার দিকে। কাকাবাবু বলেন, কেউ কারো জীবন গঠন করে দিতে পারে না রে মা, সব কিছু নিজেকেই করতে হয়। জীবন সংগ্রাম সকলের একান্ত নিজস্ব ব্যাপার। শুধু আমরা পথটুকু বলে দিতে পারি। স্বপ্নের বীজ বপন করতে হয় নিজেকেই। শারীরিক অসুস্থতার কারণে এখন উনি নিজে পড়াতে বসতে পারেন না। তার বদলে জলিকেই বসান বাচ্চাগুলোর পড়ার সময়। প্রথম প্রথম সাহস পেত না জলি, বলতো আমি তো কিছুই জানি না কাকাবাবু, কি পড়াবো? কাকা মাথায় হাতড়ে রেখে বললেন, পেছনে আমি আছি, আর আছে আমার ওই আলমারি ভর্তি বই। তাছাড়া সবাই কি সব কিছু জানে? যেটুকু জানিস সেটুকুই উজাড় করে দে বাচ্চা দুটিকে, আর দেখবি ওদের থেকেও কেমন অনেক কিছু নতুন শিখেছিস। সত্যি জলির এখন নতুন করে পড়াশোনায় আগ্রহ এসেছে। কাকাবাবুর আলমারি থেকে বই নিয়ে পড়ে, ছেলে মেয়েগুলোকে পড়াতে বসে। কিছু না বুঝতে পারলে কাকাবাবু বুঝিয়ে দেন। ওদিকে কল্যাণী মাঝে মাঝে মেয়েকে ডেকে খোঁজ নেয়, কাকাবাবুর কিছু দিল কিনা। জলি এসে বলে, হ্যাঁ দিয়েছেন। কল্যাণীর উৎসুক বুকের দিকে তাকিয়ে জলি বলে, কাকাবাবু আমাকে অনেক কিছু দিয়েছেন মা, দিয়েছেন জ্ঞানের ভাণ্ডারের খোঁজ আর আত্মবিশ্বাস, যেগুলো কেউ কেড়ে নিতে পারবে না কোনো দিন। কল্যাণী মুখ বেঁকায়, বলে রাখ তোর জ্ঞানের কথা, ওইসব দিয়ে কি আর পেট ভরবে? টাকা পয়সা না নিলে খাবি কি শুনি? নন্দু এসে মা আর দিদিকে কথা বলতে দেখে মাকে বলে, আমি দোকান করব, কাকাকে বলো না মা ওই রোডের ধারের জায়গাটা আমাকে দিবে। কল্যাণী বলে, তোর দিদিকেই বল, তোর কাকাবাবু তো এখন দিদির কথায় উঠে বসে। জলি বলে, আমি কিছু বলতে পারবো না মা, তাছাড়া কাকার শরীরটাও ভালো নেই, সেই জন্যই তো বলতে বলছি কল্যাণী বলে। জলি বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। কেটে গেল আরও কয়েকটা মাস।
সৈনীর শাশুড়িমা একাই ফিরে এসেছেন। এবারেও সৈনী আসতে পারল না। সৌরভ ছুটি পেল না। আসলে সৈনীর বাচ্চা হওয়ার সময় সৌরভকে অনেকটা ছুটি নিতে হয়েছিল, তাই এবছর আর ছুটি পেল না। আর ছোট বাচ্চা নিয়ে বয়স্ক শাশুড়ি মায়ের সঙ্গে এতখানি ফ্লাইট জার্নি করার সাহস পেল না সোহিনী। কথা ছিল শ্বশুরবাড়িতে এসে একেবারে বাবুর অন্নপ্রাশনটা দিয়ে বাবার সঙ্গে দেখা করেই ফিরবে। হলো না। যখন থেকে শোভন শুনেছে যে সৈনী এবারেও আসতে পারবে না, তখন থেকেই মনমরা হয়ে আছে। এই চরম হতাশা তাকে ধীরে ধীরে গ্রাস করছে যেন। সুবোধা অনেক চেষ্টা করছে শোভনকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। বাইরের রোগ হলে ওষুধ দিয়ে সারিয়ে দেওয়া যায়, কিন্তু যার মন ভেঙে গেছে তাকে কি করে সুস্থ করা যায়? সেদিন সৈনী ফোন করলে অভিমানে শোভন ফোনটা ধরতে চাইল না। জলি বলে, দিন কাকাবাবু, আমি একটু কথা বলি। জলিকে ফোনটা দিয়ে শোভন কান্না লুকাতে সরে যায়। সৈনীকে ফোনে জলি বলে, কেন বয়স্ক মানুষটার সঙ্গে এভাবে লুকোচুরি খেলা খেলছিস বোন? তোর কি একবার ওই বুড়ো বাপটাকে দেখতে মন চায় না? একটু কষ্ট করে চলে আসলেই তো পারতিস। সৈনী বলে, রাগ করিস না দি, আমার কিন্তু ইচ্ছে করে না বাপের কাছে যেতে, কিন্তু চাইলে কি আর সব ইচ্ছে পূরণ হয়? আমার রাগ করার কি অধিকার আছে বল? ওই বুড়ো মানুষটাকে চোখের সামনে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখছি, তাই বলতে বাধ্য হলাম। কিছু মনে করিস না রে, বাবু ভালো আছে তো? এই রকম আরও কয়েকটা কথা হয় সৈনীর সঙ্গে জলির। সৈনী বাপির সাথে কথা বলতে চাইলে শোভন কিছুতেই কথা বলল না। জলি বোনকে বোঝায়, এখন একটু অভিমান হয়েছে, পরে নিজেই কথা বলবি দেখিস, বলে ফোনটা কেটে দেয়। সে রাত্রে শোভন আর কিছুই খেলো না। কিছুতেই জলি তাকে কিছুতেই খাওয়াতে পারল না। শোভনের খুব ভোরে ওঠার অভ্যেস। জলেরই একটু দেরি হয় উঠতে। প্রতিদিন ঘুম ভেঙে ওপরে উঠে দেখে কাকাবাবু নিজেই চা বানিয়ে বারান্দাতে একখানি বই অথবা আগের দিনের খবরের কাগজ পড়ছেন। আজ সকালে জলি ঘুম ভেঙে ওপরে উঠে কাকাবাবু দেখতে না পেয়ে ওনার ঘরের দিকে খোঁজ করতে গিয়ে দেখেন দরজা ভেজানো। তার মানে কাকাবাবু এখনও ওঠেননি। শরীর খারাপের পর থেকে জলি এই ব্যবস্থা করেছে। কাকাবাবুকে দরজার ভেতর থেকে বন্ধ করতে বারণ করেছে। বারান্দাতে গ্রিল বসানো আছে, কোনো ভয় নেই। জলি ভাবল, থাক, বয়স্ক মানুষ রাতে হয়তো ঘুমাননি, এখন একটু ঘুমোক। এই বলে রান্নাঘরে চলে গেল। ওদিকে সকাল থেকে ভাইকে দেখতে না পেয়ে সুবোধ এসে হাজির। জলি বলে, কাকাবাবু তো এখনও ঘুমোচ্ছে। সুবোধ অবাক হয়ে শোভনের ঘরের দিকে যায়। কি রে, শরীর খারাপ নাকি রে? এত বেলা অবধি ঘুমিয়েছিস? জোরে জোরে সুবোধ ভাইকে ডাকে। কোনো সাড়া না পেয়ে কাছে গিয়ে দেখে সারা জীবনের ঘুম ঘুমাচ্ছে শোভন। শরীরটা প্রচণ্ড ঠান্ডা হয়ে কড়া হয়ে গেছে। তার মানে রাতেই মারা গেছে। সুবোধ চিৎকার করে ওঠে। জলে দৌড়ে এসে দেখে সব শেষ। চিৎকার করে বিলাপ করে ওঠে সে। অভিমান করে চলে গেলেন কাকাবাবু। আমাদের কি হবে গো বাবা? সৈনীকে খবর দেওয়া হয়, যদিও এত তাড়াতাড়ি ওরা আসতে পারবে কিনা সন্দেহ। সৈনীও ভীষণ কান্নাকাটি করছে। ওরও মনের মধ্যে একটাই আফসোস হচ্ছে, শেষবারের মতো বাবা তার ওপর অভিমান করে থাকলো। গত রাতেও কথা বলেনি, মুখাগ্নি করে নন্দুই। নিজের শ্রাদ্ধের টাকা আলাদা করে বাড়িতেই রেখেছিল শোভন। সুবোধকে আর জলিকে আগেই হাসির ছলে জানিয়েছিল সে। সব নিয়ম নিষ্ঠার সঙ্গেই কাজ মিটে যায়। শ্রাদ্ধেও সৈনীরা আসতে পারল না। নিয়ম ভঙ্গের দিন উকিলবাবু গাড়ি এসে থামল শোভনদের গেটের সামনে। ওনাকেও নেমন্তন্ন করা হয়েছিল। খাওয়া দাওয়া পর্ব মিটতেই শোভনের আরও যে কজন পাড়ার বন্ধু ও বয়স্ক ব্যক্তিরা ছিলেন তাদের উদ্দেশ্যে উকিলবাবু বলেন, আপনারা কেউ যাবেন না, সবাই বসুন। সকলের মধ্যেই চাপা গুঞ্জন শুরু হলো। এই এত বিশাল বাগান, এত বড় বাড়ি, অত অস্থাবর সম্পত্তি শোভন কাকে দিয়ে গেল? কল্যাণী তো সবার আগে নন্দুকে সাথে নিয়ে ছুটে এসে ঘোমটা টেনে এক কোণে দাঁড়িয়ে পড়ল। জলির চোখের জল সেদিনের পর থেকে শুকোচ্ছেই না। সবসময় তার মনে হচ্ছে যে আবার নতুন করে সে যেন অভিভাবকহীন হয়ে গেল। জলি আড়ালেই ছিল। ওকেও ডাকা হলো। উকিলবাবু সবাইকে সামনে বসিয়ে বললেন, শোভনের এই বিশাল স্থাবর অস্থাবর সব সম্পত্তি শোভন তার একমাত্র নাতি অর্থাৎ সৈনিক ছেলেকেই দিয়ে গেছে। ঘরে পিন পতনের শব্দ শোনা যাবে, এত নিস্তব্ধতা।
পাড়ার লোকেরা যারা ভেবেছিল সব বুঝি নন্দুকে অথবা জলিকে দিয়ে যাবে, তারা মনে মনেই খুশি হলো। যেন হাঁপ ছেড়ে বাঁচল ওরা। কল্যাণী তো সকলের সামনেই কেঁদে ফেলল। বলল, ও উইল মানি না। শোভন ঠাকুরপো ওর মেয়ের উপর অভিমান করেই মরল। আমার একমাত্র ছেলে, এই বংশের একমাত্র উত্তরাধিকারী। ওই তো কাকা সব কাজ করলো, আপনারা সবাই দেখলেন। সুবোধ কল্যাণীকে সবার সামনে থেকে টেনে নিয়ে গেল। কল্যাণী বলে, আমি ন্যায্য কথা বলছি তো, এতে লজ্জার কি আছে শুনি? উকিল কাকু আবার সবাইকে বসতে বলে বললেন, কিন্তু একটা কথা, যতদিন না সৈনিক ছেলে সাবালক হচ্ছে, এ বাড়ি বাগান সব কিছুর দায়িত্ব জলি মায়ের ওপর। বাগান থেকে যা আয় হবে সব জলির। এছাড়া এই বাড়িতে ওর 2 ছেলে মেয়ে নিয়ে থাকবে যতদিন না ওরা নিজের ব্যবস্থা করতে পারে। আর জলির ছেলে মেয়ের পড়াশোনার জন্য অল্প কিছু টাকা ফিক্সড ডিপোজিট করা হয়েছে গ্রামীণ ব্যাংকে, জলি যাতে প্রয়োজনে তুলে আনতে পারে। এছাড়া সুলতা বৌদির যেগুলো গয়না লকারে আছে সেগুলো সব সৈনিকে দিয়ে গেছে শোভন। এছাড়াও বাড়িতে যেটুকু গয়না আছে, মানে শোভন যেগুলো ব্যবহার করত, 4-5টি সোনার আংটি, গলার চেন, সেগুলো সব জলির ছেলে মেয়েকে দিয়ে গেছে। সুবোধের এবার একটু মন খারাপ করে, তার ছেলেটাকেও কিছু দিয়ে যেতে পারত। বড় আশা করেছিল মা বেটা। উকিলবাবু মনে হয় সুবোধের মনের কথা বুঝতে পেরে গেছেন। এবারে সুবোধের দিকে ঘুরে বলেন, নন্দন চক্রবর্তী মানে নন্দুকে দোকান করার জন্য 1 লাখ টাকার চেক দিয়ে গেছে। তবে একটাই শর্তে, বাড়ি ও বাগানে যেন নাক না গলাতে চায়, ওটা পুরোপুরি জলির দায়িত্বে। আর প্রথমে দোকান করার সময় 50,000 পাবে, তারপর দোকানের পুঁজির জন্য পরের ক্ষেপে আরও 50 পাবে। উকিল কাকু মানে তার বাড়ি থেকেই চেকগুলো নিয়ে আসতে হবে। আর সুবোধ দাদাভাইয়ের মন্দির সংস্কারের জন্য 1 লাখ টাকা মন্দিরের ট্রাস্টে জমা করে গেছেন। যাক, নাই মামার চেয়ে কানা মামা ভালো, সুবোধ মনে মনেই ভাবে। যদিও আড়াল থেকে কল্যাণী সব শুনে মুখ ভেঙে চলে যায়। সন্ধেবেলা সুবোধকে একা পেয়ে কল্যাণী বাক্যবান চালাতে শুরু করে। বলে, যেই মেয়ের জন্য প্রাণটা গেল তাদেরকেই কোটি টাকা সোনা গয়না বাড়ি জমি সব দিয়ে গেল। যতই হোক রক্ত রক্তকেই চেনে। মুখে যতই বলুক না কেন তোমরা আমার নিজের লোক, সেই নিজের রক্ত ছাড়া আর কাউকেই চেনে না মানুষ। এমনই কত কথা বিলাপ করতে থাকে কল্যাণী। সুবোধের ইচ্ছা হলো বলে, সে তো তুমিও নিজের ছেলে নিজের রক্তকেই প্রাধান্য দিচ্ছ। কিন্তু সুবোধ কিছুই বলল না। মূর্খ মানুষের সঙ্গে তর্ক করে কি লাভ? তাছাড়া এসব নিয়ে আলোচনা করতেও ভালো লাগছিল না তার। কল্যাণী সুবোধকে চুপ থাকতে দেখে মনে ভাবে, এখন কেমন স্বার্থপর ভাইকে চিনেছে। আরও গলা চড়িয়ে বলতে শুরু করে, তোমার মেয়েকে ওই বাড়ির কেয়ারটেকার রেখে গেল, আমার ছেলেটাকে 1 লাখ টাকা ভিক্ষা দিল, তাও আবার দোকান করলে পাবে, নয়তো নয়। আর তাতেই তোমরা ধেই ধেই করে নাচো। যদিও নন্দু 1 লাখ টাকা পাবে শুনেই খুব খুশি। এমনিতেই অকালে বন্ধুর মতো ভাইটা চলে গিয়ে সুবোধের কিছুই ভালো লাগছে না, নিজেকে বড্ড একা লাগছে। তার ওপর কল্যাণীর এই সম্পত্তি নিয়ে অশান্তিতে জীবনটা যেন অতিষ্ঠ হয়ে গেল। ওপরের বারান্দাটা অন্ধকার করে জলি বসেছিল। সুবোধও আস্তে আস্তে তার পাশে গিয়ে বসল। সুবোধ জলিকে বলে, তুইও কি মন খারাপ করছিস? কাকা তোকে সম্পত্তি লিখে দিয়ে যায়নি বলে? না বাবা, আমি একদমই মন খারাপ করছি না, শুধু কাকা অকালে চলে গেল বলে কষ্ট হচ্ছে। তাছাড়া জানোই তো, কথাতেই বলে বিষয় না বিষ। সম্পত্তি লিখে দিয়ে গেলে হয়তো আমার মনেরও পরিবর্তন হয়ে যেত। যে সংকল্প নিয়ে আমি চরণ আর চর্কিকে মানুষ করতে নেমেছি তা হয়তো হতো না। মা ভাইও অসন্তুষ্ট হতো। খুব সুন্দর করে জলি কথাগুলো বাবাকে বলল। সুবোধ তার মেয়ের মাথায় আশীর্বাদের হাত রেখে বলে, তুই কবে এতটা পরিণত হয়ে গেলি রে মা? জলি বলে, সব কাকার দয়ায়। আর তাছাড়া দেখো বাবা, এই বাড়ি এই বাগান কাকার কত প্রিয় ছিল, তাই তো কাকা কত সুন্দরভাবে তাকে রক্ষা করার জন্য এই ব্যবস্থা করে গেছেন। আর আমিও মাথার ওপরে কেমন ছাদ পেয়ে গেলাম, আবার আমার সন্তানদেরকে মানুষ করে নিজের ব্যবস্থা করে নেওয়ার জন্য সময় পেয়ে গেলাম। অথচ কোনো দয়া করেননি উনি। আমাকে এক বিশাল দায়িত্ব দিয়ে গেছেন কাকাবাবু, একদিকেই সম্পত্তি রক্ষা করা আর একদিকে আমার সন্তানদেরকে মানুষ করা। সুবোধ মাথা নাড়ায়। সত্যি কত বুদ্ধি করে মাথা খাটিয়ে ভাই সব ব্যবস্থা করে গেছে বলতো।
তাছাড়া পাড়ার লোকেরও নজর থেকে বাঁচলাম সবাই। চরণ আর চরকি বই নিয়ে বারান্দায় এসে বলে, মা, আমাদেরকে কে পড়াবে? জলে চোখের জল মুছে নিয়ে বলে, কেন, আমি পড়াবো, চলো পড়তে বসতে হবে। এই কদিনে পড়ার অনেকটা ক্ষতি হয়ে গেল। তারপর বারান্দায় টাঙানো কাকাবাবুর হাসি মুখের ছবিটার দিকে তাকিয়ে জলি আরও বলে, পড়াশোনা করে তোমাদেরকে ভালো দাদুর মতো অনেক বড় মানুষ হতে হবে তো নাকি? ছেলে মেয়ে দুজনেই মাথা নাড়ায়। সুবোধ তৃপ্তি ভরা চোখে জলের ছেলে মেয়েদের দিকে তাকায়, বলে, তোমরা পড়তে বসো দাদু ভাই, আমি তাহলে এখন আসি। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশানগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।